বাসর ঘরে ঢুকেই দেখি স্ত্রীর অন্যের সাথে শারীরিক সম্পর্কের চিহ্ন স্পষ্ট ফুটে আছে। রুমে ঢুকে দেখি ফুলের বাসরে ফুলগুলো দু একটা ছিঁড়ে শাড়িটা খোলা অবস্থায় শুয়ে আছে, আর তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে কারো, তার চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে। বাসর ঘরে প্রবেশ করে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি কেমন মেয়ে বিয়ে করে এনেছি যে আমার সাথে বিয়ে করে আসার পরে অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছে। বিয়ের প্রথম রাতে একটা ছেলের সাথে যদি এমন ঘটনা ঘটে, কতটা মারাত্মক কষ্ট আর মান সম্মানের ব্যাপার সেটা শুধুমাত্র একটা ছেলে ভালো জানে। ওর নাম তাসমিন। পরিবারের জোরাজুরিতে হুট করে 7 দিনের মাঝে ওর সাথে আমার বিয়ে হয়ে যায়, আর আমি হলাম তামিম। রুমের মাঝে কেউ নেই, খাটের উপরে বসে আছে তাসনিমের দাদি, যে কিনা আমাদের সাথে আমাদের বাড়িতে এসেছে। আশ্চর্য ব্যাপার, তাসনিমের দাদি এগুলো দেখছে, কিন্তু ওনার মাঝে কোনো রকম খারাপ লাগা কাজ করছে না। আর উনি হয়তো কিছু বুঝতে পারছে না, কারণ উনি বয়সের ভারে নুয়ে পড়েছেন, হয়তো বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন। বাইরে কাউকে কিছু বললে মান সম্মান যাবে, তাই আমি দাদিকে বললাম, দাদি আপনি বাইরে যান আর শুয়ে পড়ুন। উনি বাইরে চলে গেলেন। আমি তাসনিমকে ডেকে তুললাম, শুনুন, উঠুন। আমার ডাক শুনে তাসনিম উঠল। উঠে তাড়াতাড়ি শাড়ি ঠিক করে কোমরে জড়িয়ে বুকে জড়িয়ে নিল। আমি বললাম, যে এতটা নির্লজ্জ না হলেও পারতেন। আপনার যদি কোথাও সম্পর্ক থেকে থাকে সেটা আপনি আপনার ফ্যামিলিতে জানাতে পারতেন, কিন্তু আপনি সেটা না করে আমার সাথে বিয়ে করে এসে আমার ঘরের, আমার সাথে সাজানো বাসর ঘরে আপনি অন্যের সাথে বাসর করলেন। তাসনিম আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, এ কি? আমার সাথে তো আপনি ছিলেন, আর আপনি আমাকে এখন অপবাদ দিচ্ছেন? তাসনিম আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনার কি আমাকে পছন্দ হয়নি? আপনার যদি আমাকে পছন্দ না হয় তাহলে বলুন, আমি চলে যাচ্ছি। প্লিজ এভাবে আমাকে অপবাদ দেবেন না, আমার সতীত্বের ওপর আঙুল তুলবেন না। আপনি তো আমার কাছে এলেন, আমাকে স্পর্শ করলেন, নিজে আমার হাতে একটি আংটি পরিয়ে দিলেন, আমার সাথে শারীরিক মিলন করলেন, আর এখন আপনি আমাকে অপবাদ দিচ্ছেন? এগুলো আপনি করেননি, আমি অন্য কারোর সাথে করেছি। আমি অবাক হয়ে তাসনিমের হাতে তাকিয়ে দেখি সত্যি একটি আংটি আছে। আশ্চর্য ব্যাপার, এই আংটিতে তো আমি তাসনিমের জন্য বানিয়ে এনেছিলাম বাসর ঘরে। ওকে উপহার দেবে বলে এটা ওর আঙুল কিভাবে গেল? আমি আমার পকেটে হাত দিয়ে দেখি আংটির বক্সটা আছে। দ্রুত আংটির বক্সটা খুলে দেখি ভিতরে আংটি নেই। এখন এটা যদি পরিবারের মানুষকে বলতে চাই, দোষারোপ সবাই আমাকে করবে, কারণ ওই আংটিটা তো তাসনিমের হাতেই আছে। তাসনিম আমার পায়ের কাছে বসে আমার পা জড়িয়ে ধরে বলে, প্লিজ আমাকে এত বড় অপবাদ দিয়ে তাড়িয়ে দেবেন না। আমি বুঝতে পারলাম আমার অজান্তে তাসনিমের সাথে কিছু একটা হয়েছে। হয়তো বাড়িতে, বিয়ে বাড়িতে অনেক মানুষ আছে, তাদের মাঝে থেকে কেউ তাকে ধর্ষণ করে চলে গেছে, কিন্তু সেটা বুঝতে পারিনি। যেহেতু আমার বাড়িতে এসে তার সাথে এমন ঘটনা ঘটেছে, তাই তার কোনো দোষ নেই। আমি ব্যাপারটা বুঝতে দিলাম না, বললাম, আর আমি তো মজা করেছি, আমি ছিলাম তোমার সাথে। কিন্তু কেউ ধর্ষণ করবে এমন কে আছে বাড়িতে? কেউ তো উপরেই আসেনি, সারাক্ষণ তো সবাই নিচে ছিল। ঘটনাটা কি ঘটেছে আমাকে বের করতে হবে। তাসনিম আমাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ এমন মজা আমার সাথে করবেন না, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর আপনি আমার সাথে এমন হিংস্র জানোয়ারের মতো আচরণ আর করবেন না। তখন আমার খুব কষ্ট হচ্ছিল, আপনি নির্যাতন করছেন আমার সাথে, কিন্তু আপনি আমার স্বামী বলে আমি কোনো অপবাদ করতে পারছিলাম না। দেখুন, এখন আমার শরীরে কত আঘাতের চিহ্ন। আমি স্পষ্ট দেখতে পেলাম তাসনিমের শরীরের বিভিন্ন অংশে নখের আঁচড়, বিভিন্ন চিহ্ন। আমি বুঝতে পারছি কোনো জানোয়ার, হায়না তাসনিমকে অত্যন্ত কষ্ট দিয়েছে। কিন্তু কিভাবে বোঝাবো তাসনিম আমি তোমার স্বামী? আমি অতটা জানোয়ার না। আমি তাসনিমকে বললাম, আচ্ছা কিছুক্ষণ আগে আমি তোমার সাথে কি কি করেছিলাম তোমার কি মনে আছে? তাসনিম বলল, হ্যাঁ, মনে আছে। আমি বললাম, বলো তো কি কি করেছিলাম? তাসনিম বলল, আপনি রুমে প্রবেশ করার আগে তো রুমের লাইটটা বন্ধ করে দিলেন, তারপর আমার কাছে আসলেন, আমি আপনাকে সালাম করলাম, কিন্তু আপনার পা দুটো এত বরফের মতো ঠান্ডা ছিল, আমি তো হাত দিয়ে চমকে গিয়েছিলাম। তারপর আপনি আমাকে বললেন, ভয় পেও না, আমার পা এরকম ঠান্ডাই থাকে সব সময়। আর আপনি আপনার আংটি আমার হাতে পরিয়ে দিলেন।
জোরে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে একটানে আপনি আমার শাড়ি খুলে নিয়ে আমার সাথে অত্যন্ত বাজে ধরনের ব্যবহার করেছেন। অনেক অত্যাচার করেছেন, যেটা আমি সহ্য করতে পারছিলাম না। অনেক কান্না পাচ্ছিল। একটা সময় আমার জ্ঞান হারিয়ে যায়। তারপর জ্ঞান ফেরার পর দেখি আমার দাদি পাশে বসে আছে। আমি আর রাতে কথা বাড়ালাম না। কথা না বাড়িয়ে তাসনিমকে নিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে তাসনিমের গায়ে হাত পড়তেই দেখি তাসনিমের পুরো শরীরে ঠান্ডা বরফের মতো। আমি তো ভয় পেয়ে গেলাম। তাসনিম কি মারা গেল নাকি? ওর শরীর এতটা ঠান্ডা বরফের মতো হয়েছে কেন? এর কিছুক্ষণ পরেই আমি খেয়াল করি তাসনিম চিৎকার করছে। প্লিজ আপনি আমাকে ছাড়ুন। এরকম করলে আমার অনেক কষ্ট হচ্ছে। প্লিজ আর না, আমি আর পারছি না। আমি অবাক হয়ে গেলাম। তাসনিম এমন চিৎকার করছে কেন? ঘুমের মাঝে কোনো দুঃস্বপ্ন দেখছে? সন্ধ্যার ঘটনার জন্য আমার কাছে মনে হলো হয়তো সন্ধ্যায় যা কিছু হয়েছে তাই দুঃস্বপ্ন দেখছে। আমি ডাকছি, তাসনিম, তাসনিম। তাসনিম বলছে, প্লিজ আমায় ছাড়ুন। হাত পা ছোড়াছড়ি করছে। কিছুক্ষণের মাঝেই দেখলাম তাসনিমের হাত পা অবশ মতো হয়ে আছে, কিন্তু ওর মুখের অদল অনেক কষ্ট প্রকাশ করছে। হাত পা মনে হচ্ছে কেউ চেপে ধরে আছে। মুখভঙ্গি কিন্তু এখনো আগের মতোই আছে। প্লিজ আপনি আর আমাকে কষ্ট দেবেন না। আপনি আমার স্বামী, তাহলে আপনি আমাকে কেন ধর্ষণের মতো অত্যাচার করছেন? আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি খেয়াল করলাম গলায় একটা নখের আঁচড় বসিয়ে দিল কেউ। সাথে সাথে রক্ত গড়িয়ে পড়ল। তাসনিমের ফর্সা হাতে কারো আঙুলের চিহ্ন ফুটে উঠছে। আমার চোখের সামনে এমন আশ্চর্য ঘটনা দেখে আমি ভয় পেয়ে গেলাম। চোখের সামনে অদৃশ্য কোনো শক্তি নিজের স্ত্রীকে ধর্ষণ করছে আর অত্যাচার করছে। আমি কিছুই করতে পারছি না। আমি শুধু দেখছি তাসনিমের অত্যাচারিত হওয়া মুখটা কিভাবে কাকুতি মিনতি করছে নিজেকে বাঁচানোর জন্য। এই কষ্ট হয়তো একটুও সহ্য করতে পারছে না। প্রায় 1 ঘন্টা পরে তাসনিম হু হু করে কেঁদে উঠল। আমি নিজেই প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তাসনিমকে কিভাবে বাঁচাবো সেটার কোনো উপায় আমার মাথায় আসছিল না। তাসনিম আমার দিকে তাকিয়ে বলে ওঠে, জানোয়ার কোথাকার! এতটা খারাপ আপনি? আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি আমাকে এভাবে অত্যাচার কেন করছেন? তাসনিমের গলায় নখের আঁচড়ের দাগে রক্ত গড়িয়ে পড়ছে। তাসনিমের ফর্সা হাত দুইটাতে 5টা আঙুলের দাগ প্রায় কালো হয়ে গেছে রক্ত জমে। আমি অসহায়ের মতো তাসনিমের দিকে তাকিয়ে আছি। আমি যে তাসনিমকে কি বলবো নিজেই বুঝতে পারছি না। আর এই মাঝরাতে যদি প্রমাণ করতে চাই আমি না অন্য কেউ তোমার সাথে এমন করেছে, তাহলেও ভয় পেয়ে যাবে বা আমাকে বিশ্বাস করবে না, কারণ ও যেহেতু সরাসরি আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। আমি তাসনিমকে বললাম, ঠিক আছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। এরকমটা আর কখনো হবে না, প্লিজ। আমি অসহায়ভাবে হাত জোর করে ক্ষমা চাইলাম এবং তাসনিমকে ওষুধ লাগিয়ে দিলাম। ইস, সকালে বাড়ির লোকজন কি ভাববে? আমাকে নিয়ে বউয়ের শরীরে এরকম আঘাতের চিহ্ন দেখলে বাড়ির সবাই আমাকে জানোয়ার ভাববে। সবার কাছে আমি কিভাবে মুখ দেখাবো? আমার কাছে মনে হলো কোনো খারাপ অদৃশ্য শক্তির নজর পড়েছে তাসনিমের উপর। পরের দিন আমি আর অফিসে গেলাম না। সারা দিন তাসনিমকে সময় দিলাম। পরের দিন রাত হলো। আমি সিদ্ধান্ত নিলাম আজ রাতে আমি ঘুমাবো না, তাসনিমকে পাহারা দিব, যাতে কোনো খারাপ কিছু তাসনিমকে কিছু করতে না পারে। রাত তখন প্রায় 11:30 বাজে। হঠাৎ করে লোডশেডিং হলো। ঘরটা ঘন অন্ধকার হয়ে গেল। আমি দ্রুত মোমবাতি জ্বালাতে গেলাম। আমি মোমবাতি জ্বালানোর আগে কেউ একজন মোমবাতি জ্বালিয়ে আমার মুখের সামনে ধরে ফু দিয়ে নিভিয়ে দিল। মনে করেছি হয়তো তাসনিম। এরপর সে মোমবাতিটা আবার জ্বালালো। অন্ধকার ঘর, কোথাও কোনো সাউন্ড নেই, বাইরে শুধু ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। বাইরেটাও ঘন কালো অন্ধকার। মোমবাতি হাতে নিয়ে কেউ ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। মোমবাতির আলোটা তার সামনে ধরা, তাই পিছন থেকে আমি বুঝতে পারছি না যে কে। আমি তার পিছন পিছন হাঁটা দিলাম। মোমবাতি হাতে নিয়ে হেঁটে দোতলা থেকে নিচতলায় নামলো। বাড়ির সবাই তখন ঘুমিয়ে পড়েছে। আমিও আস্তে আস্তে পিছন পিছন যাচ্ছি। যে কে এটা? অন্ধকারে মোটেও বোঝা যাচ্ছে না যে কি। আর এত রাতে বাড়ির কেউ যদি হবে, বাড়ির বাইরে যাবে কেন এত রাতে? এটা যদি তাসনিম হবে, বাড়ির বাইরে কেন যাচ্ছে?
সে বাড়ি থেকে বেরিয়ে আলোটা হাতে নিয়ে আমাদের বাড়ির গেট থেকে বের হলো। রাস্তার রোড লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে লম্বা একটা কেউ, কিন্তু কালো। পুরুষ না মহিলা এসব কিছুই বোঝা যাচ্ছে না। আমিও কৌতূহলী হয়ে ওর পিছনে পিছনে যাচ্ছি। আমি অবাক হয়ে গেলাম। আলোটা হাতে নিয়ে এমন একটা জায়গায় গেল, জায়গাটা আমাদের শহরের নামকরা গোরস্থান। গোরস্থানটা মেইন রোডের সাইডে একটা গলির মতো রাস্তায়। সেই রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে অনেক বড় একটা বাগান, সেখানে জঙ্গলের মতো, সেখানেই এই গোরস্থানটা। গোরস্থানের ভিতরে আলো নিয়ে ঢুকলো লোকটা, সাথে সাথে আলোটা নিভে গেল। আর পিছন থেকে কেউ বলে ওঠে, আর যাস না, গেলে আর প্রাণে ফিরতে পারবি না। কি ভয়ঙ্কর এক কণ্ঠে বলে উঠল। ভয় পেয়ে আমার পরাণ আঁতকে উঠে আমি পিছনে তাকিয়ে দেখি লাঠি হাতে কুঁজো একজন কেউ দাঁড়িয়ে আছে। বয়সের ভারে নুয়ে পড়েছে। ঘন অন্ধকারে এই বাগানের মাঝে তাকে চেনাই যাচ্ছে না। এরপর আমাকে বলে উঠল, ভয় পাস না, আমি দাদি, তাসনিমের দাদি। তোকে আসতে দেখেই আমি তোর পিছন পিছন এসেছি। দাদির আওয়াজ পেয়ে মনে হলো প্রাণ ফিরে পেলাম। আর একটু হলেই প্রাণটা বেরিয়ে যেত আমার। আমি দাদির সাথে বাড়িতে এলাম। প্রচণ্ড রকম ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্যিস দাদি ছিল। বাড়ি এসে দেখি কারেন্ট এসেছে। দাদি বলল, যা, তুই রুমে যা ভাই, তোর বউ একা আছে। আমি রুমে গিয়ে দেখি তাসনিম এর পাশে দাদি শুয়ে আছে। আমি তো অবাক হয়ে গেলাম, দাদি এখানে কিভাবে এলো। আমাকে দেখেই দাদি বলে উঠল, এত রাতে কোথায় গেছিলে? আমি ওয়াশরুমে এসেছিলাম, দেখলাম তাসনিম একা শুয়ে আছে, তাই আমি ওর পাশে শুয়েছিলাম। তাসনিম ঘুমিয়ে আছে, তাই আর ওকে ডাকলাম না। আমি আবারও ভয় পেয়ে গেলাম। দাদি যদি তাসনিমের সাথেই থাকে তাহলে আমি কার সাথে এলাম? এরই মাঝে আমার মায়ের ডাক এলো। তামিম বাবা, তাসনিমকে নিয়ে এদিকে আয় তো। আমি তাসনিমকে না ডেকে নিজেই গেলাম। গিয়ে দেখি তাসনিমের দাদি অসুস্থ। মা আমাকে বলল, তোদের আর ডাকিনি, ওনার শরীরটা খারাপ, 2 ঘন্টা ধরে মাথায় পানি দিচ্ছি। আমি অবাক হয়ে গেলাম, এটা কি হচ্ছে? দাদি যদি এখানেই থাকবে তাহলে তাসনিমের সাথেই বা কে ছিল, আর আমার সাথেই বা কে ছিল? আমি ভয় পেলেও নিজেকে সামলে নিলাম। যেভাবে হোক সমস্যার সমাধান করতে হবে। কিন্তু কি উপায় করব? আমার কারো সাহায্য নিতে হবে। রাত তখন 3টা বাজে, আমি শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। চিন্তায় হঠাৎ দেখি তাসনিম পা কসলাচ্ছে আর চিৎকার করছে। আপনি কি আমাকে মেরে ফেলতে বিয়ে করেছেন? তখন কারেন্ট চলে গেলে আমার গায়েও হাত তুলেছেন, প্রচণ্ড মেরেছেন আমাকে, আমার সাথে জোর জবরদস্তি করেছেন, মিলিত হয়েছেন, এখন আবার? তাসনিমের কষ্ট দেখে আমি সহ্য করতে পারলাম না। তাসনিমের গায়ে হাত দিতেই মনে হলো বরফে হাত দিয়েছি, এত ঠান্ডা হয়ে গেছে। আর আমাকে কেউ একজন ধাক্কা দিল, এত জোরে ধাক্কা দিল দরজার লক খুলে বারান্দায় গিয়ে পড়লাম। দরজা অটো লক হয়ে গেল। ভয়ে আমার শরীর হিম হয়ে গেল। ভিতর থেকে শুধু আওয়াজ আসছে তাসনিমের চিৎকারের। বেশ অনেক টাইম পর দরজাটা নিজে থেকেই খুলে গেল ভিতর থেকে। ভিতরে গিয়ে দেখি অর্ধ উলঙ্গ অবস্থায় তাসনিম। প্রচণ্ড কাঁদছে সে। এবার আমি কিভাবে ক্ষমা চাইব বুঝতে পারছি না। বারবার এমন হলে তো ক্ষমা চাওয়া সম্ভব না। আমি সিদ্ধান্ত নিলাম তাসনিমকে সবটা খুলে বলবো। আমি কিছু বলার আগেই তাসনিম আমাকে বলল, দেখুন, আপনি কি সেই রাগে আমার সাথে এমন করছেন? আমি বললাম, কিসের রাগে? আমার মনে হচ্ছে গতকালের ব্যাপারটা আপনি জেনে গেছেন। আমি আপনার কাছে লুকোতে চাইনি, কিন্তু ভয়ে লুকাইছি। আমি আপনার কাছে আসার আগেও একবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমি বললাম, কিভাবে? তাসনিম যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিয়ের দিন প্রতিটা মেয়ের কাছে অনেক সাধনার একটি দিন, কিন্তু আমার কাছে ওই দিনটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর একটি দিন। বিয়ের রাতে বাসরাত প্রতিটা মেয়ের কাছে অনেক সাধনার একটি রাত, কিন্তু আমার কাছে ছিল ওটা কাল রাত। আমাকে যখন বিয়ে করে নিয়ে আসছিলেন, তখন হঠাৎই আপনাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটা জায়গায় গাড়ি নষ্ট হয়। ওখানে একটি অ্যাক্সিডেন্ট ঘটে, মনে আছে আপনার? আমাকে রেখে আপনারা সবাই লাশটা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছিলেন, গাড়িতে আমাকে একা রেখে। আমার থেকে আপনারা খানিকটা দূরে ওই মরা লাশ নিয়ে বেজেছিলেন। আমাদের বিয়ের গাড়িটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে রাস্তার সাইডে বড় একটা গেট করা। সেই গেটে লেখা ছিল জঙ্গলের বড় গোরস্থান। আমিও জঙ্গলটার দিকে তাকাতেই আমার গা কেমন যেন ছমছম করছিল। হঠাৎ দেখি গাড়িতে ড্রাইভার নেই, তাও গাড়িটা একাই চলছিল। গোরস্থানের গেট হঠাৎ করেই খুলে গেল, তারপর গাড়িটা ভিতরে প্রবেশ করলো।
গাড়ির ভেতর থেকে কেউ একজন আমার হাত ধরে টেনে নামালো। আমি না নামার অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তার শক্তির সাথে পেরে উঠলাম না। কিন্তু আমি কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পেলাম না। অদৃশ্য কোনো শক্তি আমার হাত ধরে টেনে নিচে নামালো, প্রচণ্ডভাবে জোর খাটালো আমার সাথে। আমার শরীর হিম হয়ে আসছিল। আমি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই পেরে উঠেছিলাম না। আমাকে টানতে টানতে গভীর জঙ্গলের ভেতর নিয়ে যায় সে। একটা সময় এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে অন্ধকার ছাড়া আর কিছুই দেখছিলাম না আমি। চারপাশে শুধু কবর আর কবর। বিভিন্ন কবর থেকে বিভিন্ন ভয়ঙ্কর আওয়াজ আসছিল, যেগুলো শুনে আমার শরীর পাথর হয়ে আসছিল। মনে হচ্ছিল এখনই আমার প্রাণটা বেরিয়ে যাবে। সেই সময় আমাকে দুইটা কবরের মাঝে ফেলে রেখে খুব খারাপভাবে ধর্ষণ করে। আমি কারো চেহারা বা শরীরের অস্তিত্ব দেখতে পাইনি, কিন্তু আমি কারো অস্তিত্ব অনুভব করেছিলাম, যে আমার উপর ভর করেছিল, আমার সাথে শারীরিক অত্যাচার করছিল। নিজের বিয়ের দিনে ফুলশয্যার ঘরে যাওয়ার আগেই পথে ধর্ষিত হয় একটা মেয়ের কাছে কতটা কষ্টের, সেটা আমি গতকালই বুঝেছিলাম। কিন্তু আমি কাউকে বলতে পারিনি। আমি যদি আপনাকে বলতাম তাহলে আপনি বিশ্বাস করতেন না, আমাকে ভুল বুঝতেন। আমি যখন চেহারা বা কোনো মানুষের রূপ দেখতে পারিনি, এটা আপনার কাছে বলতাম অবিশ্বাস্য লাগতো। তবে এটা সত্যি, সত্যি আমি কাউকে দেখতে পাইনি। কে আমার সাথে এমন করলো? আমি শুধু একটা মানুষের ভর বুঝতে পেরেছিলাম, যা আমার ওপর পড়েছে। তারপর হঠাৎ আমার জ্ঞান হারিয়ে যায়, আর তারপর আমার কিছুই মনে থাকে না। যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি গাড়ির ভেতরে আছি, চারপাশের পরিবেশ সব স্বাভাবিক আছে, কিন্তু আমার সাথে কিছুক্ষণ আগে যেটা ঘটেছে সেটা কেউ বুঝতে পারিনি। আমি সবার হাবভাব দেখে বুঝতে পারলাম। আবার আমার শরীরের চিহ্নগুলো দেখলাম, সব স্বাভাবিক হয়েছে। আমি হঠাৎ করে ভাবলাম, আমার সাথে যেটা হয়েছে সেটা কি সত্যিই কোনো দুঃস্বপ্ন হয়েছে, নাকি আমি আসলে কিছু বুঝতে পারলাম না। আসলে কি সত্যি আমি ধর্ষিত হয়েছিলাম, নাকি আমি কোনো দুঃস্বপ্ন দেখছিলাম? আর আমি যদি দুঃস্বপ্নই দেখি, তাহলে অ্যাক্সিডেন্টের ঘটনা মনে থাকলো কিভাবে? আমি মনে করেছি আপনি আমার সাথে হওয়া খারাপ ঘটনাটা জেনে গেছেন, তাই আপনি ইচ্ছে করে আমাকে শারীরিক নির্যাতন করেন। আমি তাসনিমের পুরো কথাটা শুনে কিছুই বললাম না, শুধু তাসনিমকে বললাম, এটা তোমার খারাপ স্বপ্ন ছিল, ওরকম কিছুই হয়নি তোমার সাথে। কারণ ওই মুহূর্তে তাসনিমকে যদি আমি বলি যে হ্যাঁ সত্যি তোমার সাথে খারাপ কিছু হচ্ছে, তাহলে তাসনিম নিজেকে সামলাতে পারবে না। তাসনিম একটি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, দেখতে খুবই সুন্দর। আমার নাম তামিম, সেটা তো জানিনি। আমি একটি বিদেশি কোম্পানিতে জব করি। তাসনিমের বয়স 22 হবে আর আমার 32-এর কাছাকাছি। বিয়ের আগে তাসনিমকে আমি দেখতে যাইনি। পরিবারের সম্মতিতে আমি ওকে বিয়ে করি, কিন্তু বিয়ের পর এমন অঘটন ঘটবে ভাবতে পারিনি। আমি মনে মনে ভাবলাম, এবার আমাকে কারো সাহায্য নিতে হবে। এই ঘটনা কোনো মানুষের হতে পারে না। আমার সাথে কাল রাতে যেটা হয়েছে, তাসনিমকে বললে তো ভয়ে মারাই যাবে। বিয়ের ছুটি 1 সপ্তাহ ছিল। 1 সপ্তাহ শেষ, আমি অফিসে গেলাম। অফিস থেকে ফেরার আগে অদ্ভুত একটা জিনিস দেখলাম। আমি তাসনিমকে ফোন দিয়ে বললাম, হ্যালো তাসনিম, আপনার দাদি কোথায়? তাসনিম বলল, দাদিকে খুঁজে পাচ্ছি না, আশেপাশে হয়তো ঘুরতে গেছে। আমি তাসনিমকে কিছু না বলে ফোনটা রেখে দিলাম, কারণ আমি খেয়াল করলাম আমার গাড়ির সামনে দিয়ে তাসনিমের দাদি হেঁটে যাচ্ছে। বাসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে উনি, কিন্তু বাস ওনাকে ক্রস করতে পারছে না। আমার কাছে মনে হচ্ছে এখনই দাদির উপর দিয়ে বাসটা উঠে যাবে। আমি খেয়াল করলাম বাসের আয়নায় তাসনিমের দাদির ভয়ানক রূপ দেখা যাচ্ছে। চোখ দিয়ে রক্ত পড়ছে, ওনার সাদা চুলগুলা উঠছে, আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। সাথে সাথে গাড়িটি অ্যাক্সিডেন্ট করলো। তাসনিমের দাদির উপর দিয়ে গাড়িটি উঠে গেল। সাথে সাথে গাড়ি থামিয়ে দিল ড্রাইভার। সবাই বাস থেকে দ্রুত নেমে দেখি সেখানে কেউ নেই, কিন্তু ড্রাইভার আর বেঁচে নেই। এমন অদ্ভুত ঘটনায় আমি চমকে গেলাম। এই অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই তাসনিমের ওই ঘটনা কোনোভাবে জড়িত। আমি অনেক চিন্তিত মন নিয়ে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে দেখি তাসনিমের মনটা বেশ ভারী। আমি তাসনিমকে বললাম, তোমার কিছু হয়েছে? তাসনিম বলল, না। তাসনিম কিছু একটা লুকিয়ে গেল, বাট কি সেটা? রাতের খাওয়ার সময় দেখি জগ ভর্তি শুরু, মাংসে মানুষের হাত পায়ের নখ। আমি দেখে চমকে গেলাম। তাসনিম, এটা কি রান্না করেছো? তাসনিম বলে, কেন? খাবারগুলো দেখো। আর জগে এটা কি তাসনিম? তাসনিম বলল, আমি জানি না এসব কি হচ্ছে, আমি তো সাদা পানিই রেখেছিলাম।
মুরগির পরিবর্তে মানুষের হাত পা কিভাবে এলো? তাসনিম ভয়ে বেহুশ হয়ে গেল। ডাক্তার এনে তাসনিমের কিছু রিপোর্ট করালাম। 3 দিন পরে রিপোর্ট এলো তাসনিম প্রেগনেন্ট। বিয়ের 7 দিন পরেই নিজের স্ত্রী প্রেগনেন্ট। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বিয়ের মাত্র 4 দিন পরে রিপোর্ট এলো নিজের স্ত্রী প্রেগনেন্ট। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এটা কিভাবে সম্ভব? যাকে এখন আমি স্পর্শই করিনি, যার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি, সে কিভাবে প্রেগনেন্ট হতে পারে? আমার মনে পুনরায় সন্দেহ জাগলো যে তাসনিমের বিয়ের আগে নিশ্চয়ই কোনো একটা কাহিনী ছিল, তা না হলে ও বিয়ের 4 দিন পরে কিভাবে প্রেগনেন্ট? আমাদের বিয়ের দিন আসার সময় পথে তাসনিম যদি ধর্ষিত হয়ে থাকে, সে কারণেও প্রেগনেন্ট হলেও তো সেটা সম্ভব না। মাত্র 4 দিনের প্রেগনেন্সি বোঝা যায় না, সেটা বুঝতে নিম্নে 1 থেকে 1.5 মাস সময় লাগবে। আমি তাসনিমকে বললাম, তুমি সত্যি করে বলো তো, তোমার কি বিয়ের আগে কারোর সাথে কোনো অবৈধ সম্পর্ক ছিল? আপনি আমাকে এগুলো কি বলছেন? আমি কোনোদিন কারোর সাথে রিলেশন করি নাই, তাহলে কিভাবে আমার কারোর সাথে অবৈধ সম্পর্ক থাকবে? আমি তাসনিমের আরেকবার টেস্ট করালাম তাসনিমের পেটে কত দিনের বাচ্চা, এটা জানার জন্য। ডাক্তার আমাকে যা দেখালো তা দেখে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। তাসনিম মাত্র 4 দিনের প্রেগনেন্ট, মানে আমি রিপোর্ট হাতে পেলাম 10 দিন পরে, তার মানে তাসনিম এখন 10 দিনের প্রেগনেন্ট। যখন অসুস্থ হয়েছিল তখনকার দিনের প্রেগনেন্সি, মানে আমাদের বিয়ের দিন থেকে তাসনিম প্রেগনেন্ট। মেডিকেল রিপোর্ট কখনো ভুল বলে না, মেডিকেল সায়েন্সে কখনো কোনো ভুল রিপোর্ট আসেনি। তাহলে আমি তাসনিমের দোষ কিভাবে দিব? তাসনিমের কোনো দোষ নেই। আমি আর একবার তাসনিমের রিপোর্ট করতে গেলাম ডাক্তারের কাছে। সত্যি কি ওর পেটে বাচ্চা আছে? আর বাচ্চা কি স্বাভাবিক না অস্বাভাবিক? ডাক্তার পরীক্ষা করে বললেন, মাত্র 15 দিনে কখনো এটা বোঝা সম্ভব নয় স্বাভাবিক নাকি অস্বাভাবিক। এটা বুঝতে হবে কম করে 2 থেকে 3 মাস সময় লাগবে। ডাক্তারবাবু বললেন তাসনিমের খেয়াল রাখতে। আমি হতাশায় ভেঙে পড়লাম যে বাচ্চা আমার নয়, সে বাচ্চার খেয়াল আমি কিভাবে রাখব? আর বাচ্চাটা তাসনিমের গর্ভে আসলেই বা কিভাবে? তাহলে কি তাসনিমের সাথে যে অত্যাচার করছে এটা তারই বাচ্চা? আমি আর দেরি না করে একজন হুজুরের সন্ধান করলাম, কারণ এই মুহূর্তে আমার হাতে আর কোনো উপায় নেই। আমাকে একজন হুজুরের সাথে দেখা করতেই হবে, আর আমার বিয়ের পর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো তাকে খুলে বলতে হবে। আমি খোঁজ নিয়ে একজন নামকরা হুজুরের কাছে গেলাম, যে এ ধরনের সব সমস্যার সমাধান করতে জানে। হুজুরের কাছে গিয়ে আমি সব কিছু খুলে বললাম। তারপর উনি 5 মিনিট চুপ করে থাকলেন। আমাকে বললেন, তোমার বাড়ির চারপাশ বন্ধ রাখতে হবে, যাতে কোনো অশুভ শক্তি তোমার বাড়ির ভিতর প্রবেশ করতে না পারে। অনেক খারাপ কিছু হতে চলেছে তোমাদের সাথে, এটা থেকে বেরোনো খুব সোজা হবে না। তবে আমি তোমাদের এ বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না, তাহলে আমার নিজেরই প্রাণের ঝুঁকি থাকবে, কারণ এই শক্তির সাথে আমার শক্তি পেরে উঠবে না। তখন আমি হুজুরকে বললাম, আপনি প্লিজ একটু সাহায্য করুন, যেটা করলে অন্তত এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। হুজুর বলল, আমি তোমাকে কিছু মাটি দিচ্ছি, তোমার বাড়ির পাশে ছড়িয়ে রাখবে। যদি কোনো খারাপ জিনের প্রভাব পড়ে, তাহলে সে আর তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আমি হুজুরের কাছ থেকে এসে বাড়ির চারপাশে মাটি ছড়িয়ে দিয়ে একটু নিশ্চিন্ত হলাম। মনে মনে ভাবলাম, এবার হয়তো একটি পরিত্রাণ পাবো। সেদিন রাতে তাসনিম আর আমি ঘুমাচ্ছিলাম। অমাবস্যার রাত, চারদিকে ঘন কালো অন্ধকার। বাড়িতে সেদিন কেউ ছিল না। মা বাবা মামা বাড়ি বেড়াতে গেছিল। রাত তখন 12:30 বাজবে। হঠাৎ আমার কাছে মনে হলো বাইরে থেকে কারো কান্নার আওয়াজ আসছে। কান্নার আওয়াজটা এমন অদ্ভুত, যেন প্রাণ কেড়ে নিচ্ছে। গভীর রাতে চারদিকে অন্ধকার, শুনশান নীরবতায় কান্নার আওয়াজটা যেন সব কিছু ভেদ করে আমার প্রাণে এসে লাগছে। আমি আর ঘুমিয়ে থাকতে পারলাম না। ওই কান্নার আওয়াজ আমার এত অস্থির লাগছে। আমি দরজা খুলে বাইরে বেরোলাম কে কাঁদছে দেখার জন্য। যে কোনো মানুষকে প্রাণে মেরে ফেলার জন্য যথেষ্ট এই কান্নার আওয়াজ। আমি দোতলা থেকে উকি মেরে দেখলাম নিচতলায় কান্নার আওয়াজ। আমি আস্তে আস্তে ধীরে নিচতলায় নামলাম। নিচতলায় দেখলাম কোথাও কেউ নেই। এবার কান্নার আওয়াজটা দোতলা থেকে আসছে। দোতলায় তাকিয়ে দেখি সাদা কাফনে মোড়ানো কেউ একজন দাঁড়িয়ে আছে, তার কাছ থেকে আসছে। আমার হৃৎপিণ্ড থরথর করে কাঁপছে। এটা আমি কি দেখছি? বিদ্যুতের বাতি মাঝে মাঝে জ্বলছে, নিভছে, হুট করে লোডশেডিং হচ্ছে, আবার কারেন্ট আসছে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে।
আমি আস্তে আস্তে এক পা দুপা করে দোতলায় উঠলাম। যখন আমি দোতলায় উঠলাম তখন আবার লোডশেডিং হয়ে গেল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সাদা কাফনে মোড়ানো একটা মানুষ দেখা যাচ্ছে, কিন্তু ও দাঁড়িয়ে করুণ সুরে কেঁদে যাচ্ছে। আমি বুঝতে পারলাম এটা স্বাভাবিক কিছু না, এটা কোনো মানুষ হতে পারে না, আমার ফ্যামিলির কেউ না। আমি দৌড় দিয়ে নিজের রুমে প্রবেশ করতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় এসে আমাকে ধাক্কা মেরে ওখান থেকে খানিকটা দূরে ফেলে দেয় আর দরজা খুলে ভেতরে প্রবেশ করে। আবার শুরু হয় তাসনিমের চিৎকার, অত্যাচারিত হচ্ছে তাসনিম ভিতরে। প্রায় 1 ঘন্টা পরে থেমে গেল তাসনিমের চিৎকার। আমি ভিতরে প্রবেশ করে দেখি তাসনিমের জ্ঞান নেই। আমি তখন ভাবলাম, হুজুর যে মাটি দিল সেটা তো বাড়ির চারপাশে ছড়িয়ে দিলাম, তাহলে কিভাবে ভিতরে প্রবেশ করলো? সেদিন রাতে আমার কিছুতেই ঘুম হলো না, তাসনিমেরও জ্ঞান ফিরছে না। আমি তাসনিমের অনেক জ্ঞান ফেরানোর চেষ্টা করেছি, কিন্তু তাসনিম সেরকম অচেতনে আছে। এভাবে রাত প্রায় কেটে গেল। এরপর আরেক চমকে যাওয়া ঘটনা ঘটল। দেখলাম তাসনিমের দাদি আমাদের দুজনের মাঝে শুয়ে আছে। আমি তো অবাক হয়ে গেলাম, আর চোখের পলকের মাঝে উনি আমাদের দুজনের মাঝে কিভাবে এলেন। তারপর হঠাৎ করে আমি খেয়াল করে দেখি উনি ঘুমন্ত অবস্থায় বড় বড় চোখ করে চোখ মেলে তাকালেন আমার দিকে। ওনার তাকানো দেখে আমার প্রাণ যায় যায় অবস্থা। আমি বললাম, এ কি দাদি, আপনি এখানে? আপনি তো মা বাবার সাথে আত্মীয় বাড়ি গিয়েছিলেন, সেখানে কিভাবে এলেন আর কোথায় ছিলেন আপনি? দাদি বলল, তখন যে দোতলা দিয়ে ঘোরাঘুরি করছিলাম, তুমি যার কান্নার আওয়াজ শুনছিলে ওটা আমিই ছিলাম। রাত এখনো খানিকটা বাকি। ওনার কথা শুনে আমি ঘামছি প্রচণ্ড। দাদি বলেন, তুমি ভয় পেলে কেন? আমি তো তোমাকে বলতে যাচ্ছিলাম যে আমি তোমার দাদি। কেউ একজন আমাকে ধাক্কা দিয়েছিল, খুব ব্যথা পেয়ে কাঁদছিলাম। তোমার সাহায্য চাইবো, তার আগেই তুমি ওদিকে চলে গেলে। তাই আমি তাসনিমের পাশে এসে শুয়ে পড়লাম। আমি তাসনিমের কোনো বিপদ হলে বুঝতে পারি। আমার কাছে মনে হলো তাসনিমের কিছু হবে, তাই কাউকে কিছু না জানিয়ে এত রাতে ওখান থেকে চলে এসেছি। এরই মাঝে মায়ের ফোন এলো। বাবা, তাসনিমের দাদিকে পাওয়া যাচ্ছে না। আমি বললাম, মা, উনি বাড়িতে চলে এসেছে, চিন্তা করো না। এরই মাঝে তাসনিম চোখ খুলে দাদিকে দেখেই চিৎকার দিয়ে ওঠে। আমাকে বাঁচান, দাদি আমাকে মেরে ফেলবে। তাসনিম আমাকে দাদি সম্পর্কে যা বলল, আমার পায়ের নিচের মাটি সরে গেল। আপনাকে একটা কথা বলবো বলবো করে আমার বলা হয়নি। এখন আমার মনে হচ্ছে আপনাকে কথাটা বলা খুব জরুরি। আমি বললাম, কি কথা বলো? আমার সাথে যা কিছু হচ্ছে এই সব কিছুর জন্য দায়ী দাদি। দাই দাদি মানে? তাসনিম বলল, গত 2 দিনে আমি যা দেখেছি তা শুনলে আপনি শিউরে উঠবেন। আমি বললাম, কি দেখছো তুমি? 2 দিন আগে দুপুরে আপনি অফিসে ছিলেন। তখন আমার প্রচণ্ড ভয় ভয় করছিল, কারণ আমি দেখছিলাম বাথরুমে টুপটাপ পানির আওয়াজ হচ্ছে। আমি মনে করেছি আমি হয়তো ভুল করে বেসিনের কল ছেড়ে দিয়ে এসেছি। আমি তখন ধীরে ধীরে বেসিনের কাছে যাই। আমি বাথরুমের ভেতর ঢোকার সাথে দরজা অটোমেটিক অফ হয়ে যায়। আমি দেখি দাদি বাথরুমের ভেতর গোসল করছে। আমি দাদিকে বললাম, কি ব্যাপার, তুমি এখানে কিভাবে এলে আর কখন এলে? আমি তো দেখলাম না। দাদি আমাকে অদ্ভুত একটা উত্তর দিল। আমি যেখানে ইচ্ছা সেখানেই থাকতে পারি, আমার কারো অনুমতির প্রয়োজন হয় না। আমি হেসে উত্তর দিলাম, আচ্ছা ঠিক আছে, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে গোসল করো। আমি এমনিতেই বললাম, তুমি তো কখনো এখানে আসো না। এরপর দাদি মিষ্টি হাসি দিয়ে আমাকে বাথরুমের ভেতর খারাপভাবে স্পর্শ করে। আমি প্রথমে সেটা বুঝতে পারিনি, তাই দাদিকে কিছু বলি না। আমাকে বারবার জড়িয়ে জড়িয়ে ধরছিল। তারপর আমি দাদিকে বললাম, কি ব্যাপার, এমন করছো কেন? দাদির আচরণ আমার কাছে খুব অস্বাভাবিক লাগছিল। এরপর দাদি হঠাৎ করে সোজা হয়ে খানিকটা লম্বা হয়ে যায়। তারপর দাদিকে আমি শুধু একটা কালো ধোঁয়া হতে দেখতে পাই। কালো অন্ধকারের মতো একটা মানুষের পরিণতি হয়ে যায়, যার চেহারায় গোলাকার আকৃতি আমি বুঝতে পারি না কেমন চেহারা সেটা। কালো ধোঁয়ার মতো হয়ে যায়, আর সেই ধোঁয়া আমাকে বাথরুমে ফেলে শারীরিক নির্যাতন করে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমার শারীরিক নির্যাতনের থেকে আমার মনে হচ্ছিল হয়তো আমাকে এখন প্রাণে মেরে ফেলবে, কারণ আমি এখনো ভাবতেই পারিনি একটা মানুষ থেকে কিভাবে এরকম একটা অদৃশ্য শক্তিতে পরিণত হলো। দাদির মাঝে খারাপ কোনো শক্তি ভর করেছে, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি একটুও মিথ্যা বলছি না। তারপর 2 দিন রাতে আপনি আমার পাশে ঘুমিয়ে থাকলেও দাদি সে আমার কাছে এসে ঘুমিয়ে থাকে, কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না।
আমি আপনাকে বলার চেষ্টা করি, কিন্তু দাদি আমার মুখ চেপে ধরে, আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আপনি যখন রাতে ঘুমিয়ে যান, দাদি আপনাকে সরিয়ে দিয়ে আমার সাথে অবৈধ মেলামেশা করে। দাদি একটা বয়স্ক বৃদ্ধ মহিলা থেকে মানুষে পরিণত হয়ে একটা পুরুষের মতো আকৃতি হয়ে যায়, কিন্তু চেহারার অস্তিত্ব বোঝা না গেলেও সে যে একজন পুরুষ সেটা আমি বুঝতে পারি। আমি তখন তাসনিমকে সবটা খুলে বললাম, তোমার সাথে এতদিন যা হয়েছে সেটা আমি ছিলাম না, আমি বিয়ের পর আজও তোমাকে ছুঁয়ে দেখিনি। তাসনিম বলে, আপনি আমাকে স্পর্শ না করলে এ বাচ্চা কিভাবে এলো? আমি তাসনিমকে বললাম, খারাপ কোনো জিন এটা করছে তুমি বুঝতে পারোনি? তাসনিম ভয়ে কেমন একটা করছিল। নতুন একজন ডাক্তার এসেছে শহরে, ডাক্তারির পাশাপাশি নাকি এসব জিন সমস্যার সমাধান করে। তাসনিম একাই গেল ডাক্তারের কাছে। তাসনিমের কাছে পুরোটা শুনে উনি তাসনিমের ট্রিটমেন্ট শুরু করেন। তাসনিমকে বলেন তাসনিমের উপর খারাপ আত্মার নজর পড়েছে, কিন্তু চিন্তার কিছু নেই, উনি সব ঠিক করে দিবেন। উনি তাসনিমকে বলে দেন, আজ রাতে একটা খারাপ কিছু ঘটবে আপনার বাড়িতে। বিষয়টা সহ্য করার ক্ষমতা থাকবে না, কিন্তু আমি আছি, সব সমস্যা ঠিক করে দেব। উনি তাসনিমকে ভরসা দিলেন আর কিছু জিনিস দিলেন যার ফলে আমাদের সব সমস্যার সমাধান হবে। সেদিন রাতে দুজনে শুয়ে আছি, কেমন একটা পৈশাচিক গন্ধ পাচ্ছিলাম। গন্ধটা এত বিশ্রী, আমি সহ্য করতে পারছি না। মাঝরাতে রুমের মাঝে এত বাজে গন্ধ কিভাবে এলো আমি ভাবতেই পারছিলাম না। আমি আর তাসনিম দুজন উঠলাম কিসের গন্ধ এটা দেখার জন্য, কিন্তু কোথাও কোনো কিছু পেলাম না। বাট গন্ধটা যাচ্ছে না। হঠাৎ মনে হলো আমার পায়ের নিচে কিছু পড়েছে, ভীষণ ঠান্ডা, আর জিনিসটা নরমও। আমি তাকিয়ে দেখি একটা হাত পায়ের নিচে পড়াতে গলে গেল। আমি ভয় পেয়ে তাসনিমকে ডাকলাম, এরপর খাটের নিচে উকি দিয়ে দেখলাম একটা লাশ পড়ে আছে, আর সেটা গলে পচে গেছে, তারই গন্ধ বেরোচ্ছে। মাঝরাতে খাটের নিচে একটা লাশ দেখতে পেয়ে আমি চমকে উঠলাম। তাসনিম প্রচন্ড ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বেহুশ হওয়ার মতো অবস্থা। আমি তাসনিমকে স্বাভাবিক করে বললাম, ভয় পেও না, আমি আছি। খাটের নিচে টর্চ জ্বালিয়ে উকি মেরে দেখলাম একটা লাশ পচে গলে বিশ্রী অবস্থা হয়ে আছে। তার চেহারার কোনো চিহ্ন বোঝার মতো অবস্থাই নেই। নাকে মুখে কাপড় পেঁচিয়ে তাসনিম আর আমি উকি দিয়ে লাশটা দেখার চেষ্টা করলাম। হঠাৎ করে তাসনিম চিৎকার করে কেঁদে উঠল। গতকালই তাসনিম ওর দাদির ব্যাপারে অনেক কিছুই বলছিল। দাদির উপর খারাপ কোনো কিছুর নজর পড়েছে, ওর সাথে অত্যাচার করছে, কিন্তু আজ দাদির লাশ পাওয়া গেল। তাছাড়া এটা তো একদিনের লাশ না, নিশ্চয়ই এটা 8 থেকে 10 দিন আগের লাশ। 8-10 দিন আগে উনাকে মারা হয়েছে, না হলে লাশ দুর্গন্ধ হতো না। তাসনিম প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে দাদির জন্য। খুব অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে তাসনিমের দাদির। দেহ থেকে মাথাটা আলাদা করা, চোখ দুটো তোলা, হাত দুটো পা দুটো কেটে খুব ভয়ানকভাবে তাকে মারা হয়েছে। আমি তাসনিমকে বললাম, এটা নিশ্চয়ই খারাপ শক্তির কাজ, কিন্তু যতই খারাপ আত্মার কাজ হোক আমাদের পুলিশে জানাতে হবে। এরই মাঝে তাসনিমের ফোনটা বেজে উঠল, অপরিচিত ফোন নাম্বার। তাসনিম কাঁপা কাঁপা সুরে ফোনটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে একজন অপরিচিত পুরুষের কণ্ঠ ভেসে আসে। তাসনিম বলে, কে আপনি? ফোনের অপর পাশের মানুষটা বলে, আজ আমার কাছে এসেছিলেন না? আমি ডাক্তার বলছি। আমি বলেছিলাম না আজ আপনাদের বাড়িতে খারাপ কিছু ঘটবে? আমি এইটারই ইঙ্গিত দিয়েছিলাম। তাসনিম বলল, আপনি এটার কথা কিভাবে জানেন? তাছাড়া আমার নাম্বারই বা কিভাবে পেলেন? তখন উনি বললেন, আমি সবকিছু বুঝতে পারি, সবকিছু জানতে পারি। আমি ডাক্তার হলো এইসব বিষয় নিয়ে অভিজ্ঞতা আমার কাছে আছে। এইসব বিষয়ে আমার জ্ঞান অনেক বেশি, যেটা কেউই জানে না। আমি এইসব বিষয় নিয়ে অনেক দিন থেকে রিসার্চ করছি, তাই আমি বুঝতে পেরেছি কারো নাম্বার কালেক্ট করা আমার পক্ষে কোনো ব্যাপারই না। আপনারা তো পুলিশে কেস করতে চাচ্ছেন। থানা পুলিশ করে কোনো লাভ হবে না, শুধু শুধু পুলিশের প্রাণ যাবে। এটা একটা খারাপ আত্মার কাজ। এই আত্মা অনেক ভয়ঙ্কর। এর শক্তির সাথে পেরে ওঠা যে কারো পক্ষে অসম্ভব। তবে আমি পারবো। আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার ওপর আপনারা ভরসা রাখতে পারেন। তাসনিম বলে, তাহলে আমরা এখন দাদির লাশ কি করব? ডাক্তারবাবু বললেন, আপনাদের বাড়ি থেকে জঙ্গলের চেয়ে বড় একটা গোরস্থান আছে, অনেকটা শিউলি ফুল গাছ আছে, ওইখানে মাটি দিয়ে রাখুন। আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমাদের সাথে আর কিভাবে এর থেকে পরিত্রাণ পাবো। আমি আগের দিন যে হুজুরের কাছে গিয়েছিলাম তার কাছে আবারও গেলাম। আমি হুজুরকে বললাম, আপনি যা দিয়েছিলেন তাতে তো কোনো কাজ হলো না। তখন উনি সরাসরি আমাকে বলে দিলেন, আমি আপনাদের কাজ করতে পারবো না। আপনাদের কুকর্মের ফলের জন্য আমি আমার প্রাণ হারাতে চাই না। আপনাদের জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে।
ওটা যদি কোনো জিন টিনের কাজ হতো আমি হয়তো পারতাম, কিন্তু এটা একটা ভয়ঙ্কর আত্মার কাজ। সে ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়ে গেছে। ওর মনে কোনো মায়া দয়া কিচ্ছু নেই। ও যাকে পাবে তাকেই মেরে ফেলবে। হুজুরের কাছ থেকে অনেক মন খারাপ করে আমি ফিরলাম। কি এমন কুকর্মের কথাগুলো বললেন যার ফল আমাদের ভোগ করতে হচ্ছে। ডাক্তার এখন আমাদের কাছে শেষ ভরসা, উনার সাহায্যই আমাদের নিতে হবে। পরদিন তাসনিম আবার ডাক্তারের কাছে গেল। উনার পরামর্শ মতো আমরা কাজ করছিলাম। 7 দিন হয়ে গেছে, এর মধ্যে আর কোনো অঘটন ঘটেনি বাড়িতে। ওই খারাপ আত্মার কোনো প্রভাব পড়েনি। হঠাৎ অফিস থেকে ফিরে দেখি তাসনিমের মনটা খুব খারাপ, খাটের উপর বসে আছে মাথা নিচু করে। আমি তাসনিমকে বললাম, কি হয়েছে তোমার? আবার কি ওই আত্মা কিছু করেছে? তাসনিম বলল, না গো, ওই ব্যাপারে আর কোনো কিছু ঘটেনি, তবে আমার মন অন্য কারণে খারাপ। আমি বললাম, কি হয়েছে? তাসনিম যখন আমাকে বলে, আজ ডাক্তারের কাছে যখন গেছি তখন ওখানে একটা রুগী এসেছিল, তাকে দেখে আমার মনটা অনেক খারাপ। আমি বললাম, কেন? মেয়েটির সাথে অনেক খারাপ কিছু করা হয়েছে। মেয়েটি ডাক্তারবাবুর কাছে বসে খুব কান্না করছিল। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে ওনার। ডাক্তারবাবু বলল, ওর সাথে অনেক খারাপ কিছু হয়েছে। ওই মেয়েটি মৃত। ও কোনো সাধারণ মানুষ না, ও একটা আত্মা। আমি ডাক্তারবাবুর কথা শুনে ভয় পেয়ে গেলাম। ও একটি আত্মা মানে? আজকাল আপনাদের ওপর যেভাবে আত্মার প্রভাব পড়েছে তাই একটু চমকে দিলাম। ওনার নাম অনু। অনু ধর্ষণের শিকার হয়েছেন। তার ট্রিটমেন্ট আমিই করছি। এটা নিয়েই আমার মন খারাপ। তাসনিমকে বললাম, তুমি আর এটা নিয়ে ভেবো না। তাসনিম তখন আমাকে বলল, আমিও তো ধর্ষণের শিকার হয়েছি, তাই ওনার কথা শুনে আমার মনটা খুব খারাপ। হঠাৎ করে সে রাতে তাসনিমের ফোনে একটা ফোন আসে। স্ক্রিনে ভেসে উঠল অনু নাম। তাসনিম বলে, এই নামে তো আমি কোনো নাম্বার সেভ করিনি। এই নাম্বার থেকে কিভাবে ফোন করলো আমার কাছে? আমি বললাম, রিসিভ করে দেখো, হয়তো কবে কার নাম্বার তুমি সেভ রেখেছো তোমার খেয়াল নেই। তাসনিম ফোনটা রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে অনুরাগের মেয়েটি বলে উঠল। কেমন আছো তাসনিম? তাসনিম বলল, ভালো আছি, বাট আপনি কে? আপনাকে তো চিনলাম না। ফোনের ওপাশ থেকে বলল, আমাকে কেউ চেনে না তাসনিম, কিন্তু আমি সবাইকে চিনি। তাসনিম বলল। মানে? তখন অনু নামের মেয়েটি বলল, আমি সত্যি আত্মা, আমি কোনো মানুষ না। হা 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 হা। তাসনিম উনার হাসিতে চমকে গিয়ে বলল, প্লিজ এভাবে ঠাট্টা করবেন না। আপনাকে তো আমি আমার নাম্বার দেইনি, আর আমার ফোনে কিভাবে সেভ হলো? হা 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 হা। তাসনিম বলল, আপনি আমাকে কেন ফোন দিয়েছেন একটু বলবেন? তুমিও ধর্ষণের শিকার, আমিও ধর্ষণের শিকার, তাই আমি তোমাকে ফোন দিয়েছি। তাসনিম বলে। আপনি আমার বিষয়ে এত কিছু জানলেন কিভাবে? তখন অনু বলল। ঘরের দরজাটা খোলো তাসনিম। তাসনিমের এক পা দুপা করে ঘরের দরজাটা খুলতেই দেখলাম লাল বেনারসি পরা, ঠোঁটে গাঢ় কালো লিপস্টিক পরা, ঠোঁটের কোণা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। চুলগুলো ছেড়ে দাঁড়িয়ে আছে অনু নামের মেয়েটি, কানে ফোন নিয়ে। তাসনিম অনুকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার মেরে ওয়ালের সাথে বাড়ি খেয়ে মাথা ফাটিয়ে ফেলে। অনু নামের মেয়েটি এত বীভৎসভাবে হাসছে, তারপর হাওয়ায় মিলিয়ে গেল কোথায় সেটা জানি না। পরদিন আমি তাসনিমকে বললাম, নিশ্চয়ই তোমার কোনো পাপ আছে। তোমাকে বিয়ে করে আমার জীবনে আমি একটুও শান্তি পেলাম না। একে তো কোথাকার আর আত্মার অবৈধ বাচ্চা বহন করছো, তার উপর আবার কোনো পাপ করছো তার ঠিক নেই। তোমার জন্য খারাপ আত্মা নজর পড়েছে আমাদের বাড়িতে, একটা দিনও শান্তি পেলাম না। সত্যি করে বলো তাসনিম, কোথায় কি পাপ করে এসেছিলে? নিশ্চয়ই তুমি কোনো মেয়ের সাথে কোনো অন্যায় করেছিলে, তাই তোমার সাথে এরকম করছে। তাসনিম আমাকে কেঁদে কেঁদে বলল, বিশ্বাস করুন, আমি খুব সাধারণ একটি মেয়ে। আমি কোনোদিন কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি। আমি নিজেও জানি না আমার সাথে এগুলো কেন হচ্ছে। তাসনিমের সাথে অনেক রাগারাগি করে আমি অফিসে চলে গেলাম। তারপর চমকে গেলাম ডাক্তারবাবুর কথা শুনে। উনার মাঝে নতুন রহস্যর গন্ধ পেলাম। বিয়ের মাত্র 1 মাসও হয়নি, অথচ তাসনিমকে দেখলে মনে হয় 5 মাসের প্রেগনেন্ট। চারদিকে বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছে যে আমি যাকে বিয়ে করেছি সে বিয়ের আগে থেকেই গর্ভবতী। সমাজে লোক লজ্জায় মুখ দেখানোটা আমার কাছে কেমন দায় হয়ে দাঁড়িয়েছে।
বাচ্চাটা অ্যাবর্শনের অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো ডাক্তারই রিস্ক নিতে চায়নি। ডাক্তাররা বলেন, আমি প্রথমবার দেখলাম 1 মাসের গর্ভবতী কোনো মহিলার পেটের বাচ্চা অস্বাভাবিকভাবে বড় হতে থাকে। এদিকে আমি তাসনিমকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমি তাসনিমকে যতই বকাঝকা করি না কেন, আমি নিজেই বুঝতে পারছি এখানে তাসনিমের কোনো দোষ নেই। কিন্তু আমার মন আবারও বলছে, তাসনিম কি সত্যি কোথাও কোনো ভুল করেছিল অতীতে, যার জন্য ওর সাথে এমন হচ্ছে বারবার? কই, আমাকে তো কোনো অত্যাচার করছে না। বারবার তাসনিমের সাথেই এগুলা কেন হচ্ছে? তাসনিমের নিষ্পাপ মুখের দিকে তাকালে ওকে কখনো দোষী মনে হচ্ছে না, অথচ অথচ ঘুরে ঘুরে ওর সাথে অন্যায়টা হচ্ছে। তাসনিমের গর্ভ থেকে জন্ম নেবে, সেটা আসলে কি হবে আমি সেটাই ভেবে পাচ্ছি না। আমরা যে ডাক্তারের সাহায্য নিচ্ছি, উনি তাসনিমকে নাকি বলেছেন এই বাচ্চা কোনো স্বাভাবিক বাচ্চা হবে না। এর যদি জন্ম হয় তাহলে সে আমাদের পুরো পরিবারকে মেরে ফেলবে। এক আত্মার সাথে সহবাসের ফলে জন্ম নেওয়া সন্তান কতটা অশুভ হবে তার বর্ণনা উনি আমাদের দিলেন। এরপর হঠাৎ করেই এমন একটি ঘটনা জানতে পারি যা শুনে আমি শিউরে উঠলাম। ডাক্তারবাবু তাসনিমকে বলেছেন আমাদের গোরস্থানের কবরের একটি ঘটনা। ওই গোরস্থানের পাশের জঙ্গলে একটি হিন্দু মেয়ে ধর্ষিত হয়েছিল। ওই মেয়েটির আত্মা নাকি মাঝে মাঝে ডাক্তারবাবুর স্বপ্নে দেখা দেয়। উনি তাসনিমকে এমন একটি ঘটনা বলেন যা শুনে আমি আশ্চর্য হয়ে যাই। উনি তাসনিমকে জানান এই শহরে একটি ধর্ষণ হয়েছিল। মেয়েটি হিন্দু ছিল। পৃথিবীর কেউ জানে না সেই মেয়েটির হত্যাকাণ্ডের কথা। ওর আত্মা প্রায় আসে আমার কাছে। তাসনিম উনাকে প্রশ্ন করেছেন, আপনি কি সত্যি আত্মা দেখতে পান? ডাক্তারবাবু বলেছে, হ্যাঁ, আমি সব দেখতে পাই। মানুষ যা দেখতে পায় না, আমি সেটাই দেখতে পাই। এসব আপনি বুঝবেন না। গোরস্থানের পাশে যে হিন্দু মেয়েটি ধর্ষিত হয়েছিল সেই ঘটনাটা পৃথিবীর কেউ জানে না। তাহলে উনি কিভাবে জানলেন? আমার কাছে মনে হলো উনি অনেক কিছুই জানেন, হয়তো আমাদের সাহায্য উনি করতে পারবেন। তাই আমি উনার সাথে দেখা করতে গেলাম। অফিস থেকে আমি হসপিটাল করিডোরে গিয়ে বললাম, 206 নম্বরে যে ডাক্তার রামিম সাহেব বসেন উনি কি এখন ডিউটিতে আছেন? তখন হসপিটাল থেকে আমাকে বলে, ডাক্তার রামিম নামে তো এখানে কোনো ডাক্তার থাকে না। 206 নম্বর রুমে তো ডাক্তার তানিশা রহমান বসেন। আমি বললাম, 206 বাদে অন্য কোথাও কি ডাক্তার রামিমের চেম্বার আছে? তখন আমাকে আবারও কনফার্ম করে জানালেন, ডাক্তারদের লিস্ট দেখালেন, সেখানে রামিম নামে কোনো ডাক্তার নেই। আমি 206 নম্বর চেম্বারে গেলাম, বললাম আসবো। ভেতর থেকে বলল, আসুন। আমি ভেতরে গিয়ে বললাম, আপনি কি ডাক্তার তানিশা রহমান? উনি বললেন, জি, আমি ডাক্তার তানিশা। কি সমস্যা বলুন? তখন আমি প্রেসক্রিপশন দেখালাম। দেখুন, 206-এ ডাক্তার রামিম বসেন। আমার স্ত্রী ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন, কিন্তু হসপিটাল থেকে বলল এখানে ডাক্তার রামিম নামে কোনো ডাক্তার নেই। ডক্টর তানিশা আমাকে বলেন, প্লিজ বসুন। উনি এই হসপিটালের ডাক্তার না, ওনার নিজস্ব একটা হসপিটাল আছে। উনি সেখানে রোগী দেখেন। রোগীগুলো আসে রাত 12টার পর। উনি দিনের বেলা কোনো রোগী দেখেন না, বা সন্ধ্যা রাতে কোনো রোগী দেখেন না। সারা রাত রোগী দেখে দিনের বেলা ঘুমন। ওনার রোগীরা সব রাত 12টার পরে আসেন। আপনাকে ওনার সাথে দেখা করতে হলে রাত 12টার পরে দেখা করতে হবে। ওনার কথা শুনে আমি বললাম, ওনার নাম্বারটা দিন প্লিজ। ডক্টর তানিশা আমাকে বললেন, ওনার নাম্বার কেউ জানে না। ওনাকে যদি কেউ খুঁজে তাকে উনি নিজেই ফোন করে নেন। ওনার ট্রিটমেন্টে শুনেছি অনেক মানুষ সুস্থ হয়েছেন। আমি তখন বাসায় ফিরে গেলাম। তাসনিমের অবস্থা অনেক খারাপ, বাঁচবে কিনা বলা যাচ্ছে না। আমি রাত 11:30টার সময় আবার বাসা থেকে বেরোলাম। বেরিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। বাড়ির গেট থেকে বেরিয়ে একটি অটো পেলাম। অন্য দিনের থেকে আজকে রাস্তাটা যেন বেশ ফাঁকা, কেমন একটা ছমছম পরিবেশ চারিদিকে। ড্রাইভার সোজা রাস্তায় না গিয়ে কেমন একটা জঙ্গলের রাস্তায় ঢুকে গেল। আমি বললাম, আপনি এমন রাস্তায় ঢুকেছেন কেন? উনি আমাকে বলল, চিন্তা করবেন না, অনুর কবরের পাশ দিয়ে তো আর যাচ্ছি না। আমি চমকে উঠলাম অনু নামটা শুনে। আমি বললাম, আপনি অনুকে কিভাবে চিনেন? উনি আমাকে বলেন, আমার এক বোন আছে, অনু, সেদিন মারা গিয়েছে, আমি তার কথা বললাম। আমি একটু নিশ্চিন্ত হলাম। আমি আবার বললাম,
15 মিনিটের রাস্তা কত টাইম লাগালেন ভাই? অটো ড্রাইভার আমাকে বলল। আপনি রাত 3টার সময় গেলেও ডাক্তারকে পাবেন। অটো ড্রাইভার কিন্তু একটি কথা বলছে না, আবার কেমন একটা সন্দেহ লাগছে। যে রাস্তায় যেতে 15 মিনিট লাগে সে রাস্তা রাত 11:30 থেকে রাত 1:30 বেজে গেছে, কিন্তু সে পথ ফুরায় না। কেমন আঁকাবাঁকা রাস্তায় কোনো দিক দিয়ে উনি নিয়ে এসেছেন আমি নিজেও বুঝতে পারিনি। আমি বললাম, আচ্ছা ভাই, আপনি কোন দিক দিয়ে যাচ্ছেন? যে রাস্তা যেতে মাত্র 15 মিনিট লাগে সেখানে আপনি এত টাইম লাগালেন? তখন আবার কেমন একটা অদ্ভুত কণ্ঠে আমাকে বলল, এই রোডে আমি নতুন, তাই আমি রাস্তাঘাট ভালো চিনি না, ভুল হতে পারে। এত কথা বলবেন না। বেশি কথা বললে এখনই আমার গাড়ি থেকে নেমে যান। আর কিছু বলছি না, আপনি চলুন। ড্রাইভার আমাকে বলে, আপনি যে ডাক্তারের কাছে যাবেন উনি এই জঙ্গলের মাঝেই ক্লিনিক করছেন। আজ কি প্রাণ নিয়ে ফিরতে পারবো সেই চিন্তা হচ্ছিল আমার। হঠাৎ করে গাড়ির সামনের একটি লোক দাঁড়িয়ে পড়ল। সাদা ধবধবে কেউ হেঁটে যাচ্ছে। এত হর্ন বাজাচ্ছে ড্রাইভার, তবুও উনি সরে না। লোকটা পিছন ফিরে তাকাতে এত বীভৎস রূপ দেখলাম, প্রাণটা বেরিয়ে যাচ্ছিল আমার। অথচ ড্রাইভারের মাঝে এক বিন্দু ভয়ের চিহ্ন নেই। ড্রাইভার আমাকে বলে, এইসবের মাঝেই বসবাস আমার, ভয় কিসের? এই যে নামুন, আপনার হাসপাতালে। বড় করে লেখা অনুরিমা হসপিটাল। অনু নামটা দেখেই পুরনো কিছু মনে পড়ে গেল আমার। আচ্ছা, অনুর সাথে তাসনিমের কোনো যোগাযোগ ছিল না তো? আমি হসপিটালে প্রবেশ করলাম। রাত 3:30 বাজে, কোথাও কোনো রোগী নেই। পরিবেশটা কেমন থমথমে, চারদিক ঝিঝি পোকা ডাকছে। হসপিটালে পা দিতেই দেখি রক্ত গড়িয়ে আসছে। মনে হচ্ছে সদ্য কারো লাশ পড়েছে। রক্ত ধরে এগিয়ে গিয়ে দেখি আমার বাবার গলা কাটা। কিছুক্ষণ আগেই বাবাকে কেউ কেটে ফেলেছে। বাবার গলা কাটা লাশ দেখে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই আমি। তারপর কি হয় আমার হুঁশ থাকে না। যখন আমার জ্ঞান ফেরে আমি জানতে পারি যে গোরস্থানের পাশে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, আর গোরস্থানের পাশেই বাবার লাশ পেয়েছে এলাকার মানুষজন। পুলিশ এসে তদন্ত করেছে, কিন্তু এটাকে কোনো সাধারণ খুন বলে মনে করেননি তারা। গলা থেকে মাথাটা আলাদা করা, চোখ দুটো তুলে ফেলা, হাতের আঙুলগুলো সব কুচি কুচি করে কেটে ফেলা, মাথা থেকে বরাবর, কপাল থেকে নাক বরাবর শুরু করে, ঠোঁট থেকে শুরু করে গলা থেকে পেটের নাভি পর্যন্ত নামিয়ে আনা, পেটের নাড়িভুড়িগুলো সব বের করা। এমন ভয়ঙ্কর মৃত্যু কোনো মানুষের হতে পারে তা কখনো চোখে দেখিনি। অদ্ভুত ব্যাপার, গতকাল হসপিটালে যাচ্ছিলাম আমি ডাক্তারের কাছে, তারপর সারা রাত আমার সাথে খুব অদ্ভুত ঘটনা ঘটল। অবশেষে যখন হসপিটালে পৌঁছালাম তখন বাবার লাশ পেলাম ওখানে। তারপর আমি গোরস্থানের পাশে কিভাবে পড়লাম আমি যখন পুলিশকে এই ঘটনাটা খুলে বললাম, তখন পুলিশ আমাকে বলল, চলুন, কোথায় সেই হসপিটাল, আমরা ইনভেস্টিগেশন করব। কয়েকজন পুলিশকে সাথে নিয়ে সেখানে গেলাম, কিন্তু কোথাও কিছু নেই। পুলিশ আমাকে বলল, প্রচণ্ড ভয় পেয়ে আপনার মাথা নষ্ট হয়ে গেছে। দেখেন তো এখানে কিছু আছে কিনা। দিনের বেলাও বাগানটা কেমন গম্ভীর হয়ে আছে, অন্ধকার যেন চারদিক থেকে গিলে খাবে। দিন দিন কেমন অস্বাভাবিক হয়ে যাচ্ছি আমি। আমার সাথে যেগুলা ঘটছে তাতে কোনো মানুষের সুস্থ থাকার কথা না। আমি বুঝতে পারছিলাম মৃত্যু আমার সাথেই আছে, কিন্তু আমাকে একবারে মারতে চায় না। আমাকে কষ্ট দিয়ে রোজ ভয় দিতে দিতে মারবে। পুলিশের সাথে বাগান থেকে ফিরে আসছিলাম আমি, হঠাৎ দেখি বড় একটা গাছের আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি দারোগাকে বললাম, স্যার, ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি দেখলাম গাছের আড়াল থেকে উকি মারছে একটা লোক। দেখে আমি চমকে গেলাম। এই লোকটা তো কাল রাতের ড্রাইভার। ও এই বাগানে কি করছে? আর কাল রাতে ও বা কোথায় ছিল? আমি পুলিশকে বললাম, স্যার, ওই যে দেখুন ওখানে একজন ড্রাইভার দাঁড়িয়ে আছে যে আমাকে কাল রাতেই বাগানে নিয়ে এসেছিল। কেমন যেন মনে হচ্ছে চারদিক থেকে কোনো অশরীরী ছায়া আমাদের দেখছে। পুলিশ বাবু যখনই ওই ড্রাইভারকে দেখতে যাবে তখনই ওই বাগান দিয়ে একটা পাগলের মতো লোক হেঁটে যাচ্ছিল। পাগল লোকটা পুলিশকে বলছিল, ওখানে যাস না, তাহলে আর প্রাণে বাঁচতে পারবি না রে। এই পাপির সাথে কেন এসেছিস? এর জন্য আরো অনেক মানুষের প্রাণ যাবে। ও কিন্তু আপনাকে মেরে ফেলবে। পুলিশ পাগলকে লাঠি দিয়ে একটা তাড়া দিয়ে বলে, ভাগ এখান থেকে। ড্রাইভারকে দেখে আমার খুবই ভয় লাগছে। কেমন একটা অস্বাভাবিকভাবে তাকাচ্ছে আমার দিকে। মনে হচ্ছে ওর ভিতরে কোনো একটা রহস্য আছে।
দারোগা বাবু এগিয়ে গেলেন, গিয়ে দেখেন গাছের ওপাশে কেউ নেই। আমি দেখলাম ওই লোকটা গাছ থেকে আরও খানিকটা দূরে গিয়ে আরেকটি গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। আমি দারোগা বাবুকে বললাম, স্যার দেখুন, আপনার থেকে খানিকটা দূরে ওই লম্বা গাছটার পাশে দাঁড়িয়ে আছে। দারোগা বাবু যেতে যেতে গভীর জঙ্গলে হারিয়ে গেল। আমি 4জন কনস্টেবলের সাথে দাঁড়িয়ে আছি বাগানের রাস্তায়। দারোগা বাবু সেই যে গেল, আর ফিরে এলো না। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, দারোগা বাবু আর ফিরে এলো না। থানায় ফোন করাতে আরও 1 গাড়ি পুলিশ চলে এলো। প্রায় 15 থেকে 16 জন পুলিশ মিলে পুরো বাগান তন্ন তন্ন করে ফেললাম, কিন্তু দারোগা বাবুকে কোথাও পাওয়া গেল না। থানা থেকে আরও 2-3টা গাড়ি পুলিশ চলে এলো। পুরো বাগান চিরুনি তল্লাশি করা হলো, কিন্তু দারোগার কোনো সন্ধান কোথাও পাওয়া গেল না। এভাবে কেটে গেল 5টা দিন। দারোগা বাবু নিরুদ্দেশ। যার থেকে সাহায্য নিতে যাচ্ছি সেই হারিয়ে যাচ্ছে। দিন দিন আমার অবস্থা পাগল প্রায়। বাবাকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আমাকে যেভাবেই হোক ডাক্তারকে খুঁজে বের করতে হবে। অনু হত্যার রহস্য উনি কিভাবে জানেন সেটা আমাকে জানতেই হবে। অনুরিমা যে ধর্ষিত হয়েছিল সেটা পৃথিবীর কেউ জানে না, সেটা অনেক বড় একটা রহস্য। কিন্তু ওই ডাক্তারবাবুর সাথে অনুর কি রিলেশন ছিল যার জন্য উনি অনুর ব্যাপারে এত কিছু জানেন? তাছাড়া উনি এত মানুষ রেখে তাসনিমকে না অনুরিমা হত্যার ঘটনা খুলে বললেন? আদেও কি অনুরিমার সাথে তাসনিমের কোনো সম্পর্ক ছিল? যে ঘটনার সাক্ষী আমি, সে ঘটনা তাসনিম বা কিভাবে জানবে? তাসনিম তো এ এলাকার মেয়ে না। অনেকগুলো রহস্য জড়িয়ে আছে, কিন্তু আমি কিভাবে ডাক্তারবাবুকে খুঁজে পাব? ডাক্তার তানিশা আমাকে যে ঠিকানা দিয়েছেন সেখানে গিয়ে তো নিজের প্রাণ যাওয়ার মতো একটা অবস্থা। ডাক্তার তানিশা কি আমাকে ভুল ঠিকানা দিয়েছিলেন? আমি আবার হসপিটালে গেলাম, গিয়ে ডাক্তার তানিশার খোঁজ করলাম, কিন্তু ডাক্তার তানিশা আজকে ছুটিতে আসেননি। কোনো কিছুর কোনো উপায় না পেয়ে বাড়িতে ফিরে এলাম। তাসনিমকে অসুস্থ লাগছে। দিন দিন তাসনিমের কন্ডিশন খারাপ হচ্ছে। 2 দিন পরে খেয়াল করলাম তাসনিমকে অনেকটা ভালো দেখা যাচ্ছে। আমি বাড়ি ফেরা মাত্রই তাসনিম আমাকে বলে, জানো, আজ ডাক্তারবাবু এসেছিল। উনি আমার অনেক ট্রিটমেন্ট করেছেন। ওনার দেয়া ওষুধ খেয়ে নিমিষের মাঝে আমার অনেকটা সুস্থ লাগছে। তাসনিমার কথা শুনে আমি আরো চমকে গেলাম যে ডাক্তারকে কাল রাত থেকে আমি খুঁজে বেড়াচ্ছি, যাকে খুঁজতে গিয়ে বাবার প্রাণ গেল, সে আজ আমাদের বাড়িতে এসেছিল। আজ বাড়ি থাকলে ডাক্তারের সাথে দেখা হয়ে যেত। এইভাবেই প্রায় দিনই ডাক্তারবাবু আমাদের বাড়িতে যাওয়া আসা করছেন, তাসনিমার চিকিৎসা করছেন, অথচ আমার সাথে একদিন তার দেখা হচ্ছে না। আমি হাজার চেষ্টা করেও ডাক্তারবাবুর সাথে দেখা করতে পারছি না। আমি যদি 2 মিনিটের জন্য বাথরুমে যাই, তখন ওই 2 মিনিটের মাঝে ডাক্তারবাবু আমার বাড়িতে এসে চলে যায়। আমি তাসনিমের কাছে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ডাক্তারবাবু, দেখতে কেমন, তার কোনো ছবি আছে? তাসনিম আমাকে বলল, আমি কি ডাক্তারের ছবি তুলেছি কখনো যে ছবি থাকবে? আমি তাসনিমকে বললাম, ডাক্তার ঠিক কখন কখন আসে তুমি বলতে পারবা? তাসনিম আমাকে বলে, আমি বুঝছি না, যখনই আমার একটু খারাপ লাগে তখনই চলে আসেন। আমি তাসনিমকে বললাম, কাল যখন ডাক্তারবাবু আসবে তুমি ওনার বেশ কয়েকটা ছবি তুলে রাখবে, ঠিক আছে? আমি মনে মনে ভেবেছি ডাক্তারের ছবি দেখে ওনার পরিচয় খুঁজে বের করব আমি। পরদিন রাতে তাসনিম আমাকে বলল, আজ আমি ডাক্তারবাবুর ছবি তুলে রেখেছি, দেখো। তাসনিম আমার হাতে ফোন দিল। আমি দেখলাম কেউ নেই। আমি বললাম, কই তাসনিম, কোথায় ছবি? তাসনিম বলল, কেন? আমি 7টা ছবি তুলেছি, ভালোভাবে দেখো, পাবে। ক্যামেরা ফাঁকা, কোথাও কোনো ছবি নেই। ফাইজলামও পেয়েছো? কোথায় ছবি দেখাও? তাসনিম আমাকে বলে, দেখো, আমি ড্রেসিং টেবিলের সামন থেকে ছবি তুলেছিলাম। আমি খেয়াল করলাম ড্রেসিং টেবিলের ছবি ঠিকই আছে, কিন্তু আর কারো ছবি নেই। তাসনিমকে অসুস্থতায় ভুল করে ফেলেছে। আমার কাছে আবারও গাঢ় রহস্য লাগলো। এই ডাক্তার অনেক কিছুই জানে, কিন্তু কিছুতেই আমার সামনে আসছে না। রাতে টিভি অন করলাম, হেডলাইনে দেখাচ্ছে ডাকাত দলের হাতে খুন হয়েছে থানার দারোগা শফিক রহমান। শফিক রহমানকে গলা কেটে পাশের ব্রিজের পাশে ফেলে গেছে, আর শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস তারা নিয়ে গেছে, যেমন তার 2টা চোখ, কিডনি, এগুলো কিছুই নেই।
বীভৎসভাবে তাকে খুন করা হয়েছে। আমার শরীরের লোম শিউরে উঠল। যে দারোগা আমাকে সাহায্য করতে এসেছিল সে এভাবে মারা গেল। ওই ড্রাইভারের সাথে কোথায় গেল দারোগা বাবু? গভীর জঙ্গলের মাঝে এমন কি আছে যার জন্য কেউ বাঁচতে পারছে না? আমি কোনোভাবেই এই সমস্যা থেকে বেরোতে পারছি না। যার সাহায্য নিতে যাচ্ছি সেই হারিয়ে যাচ্ছে। আমার জীবনটা অসহ্যময় হয়ে উঠেছে। দুদিন পরে ভাবলাম আমি যেভাবেই হোক তানিশার খোঁজ নিতে হবে। তানিশা আর হসপিটালে আসে না। অবশেষে দেখা পেলাম তানিশার। জ্যামে বাস আটকে আছে, ভ্যাপসা গরমে খুব ক্লান্ত লাগছে। আমার ঘামে পুরো শরীর ঘেমে নিয়ে একাকার অবস্থা। হঠাৎ দেখি যে রাস্তা ক্রস করছেন একটা মহিলা। আমি খেয়াল করলাম ডাক্তার তানিশা রহমান রাস্তা ক্রস করছেন। আমি আমার অফিসের ব্যাগপত্র রেখে দ্রুত বাস থেকে নেমে তানিশাকে ফলো করলাম। আমি দৌড়ে গিয়ে ডাক্তার তানিশার হাত চেপে ধরলাম আর বললাম, সরি, আমাকে আপনার হাত ধরতে হলো। ডাক্তার তানিশা আমাকে বললেন, আপনাকে এত এক্সাইটেড লাগছে কেন? আমি বললাম, আপনাকে কয়দিনে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু আপনার কোনো হদিস মিলাতে পারিনি। হঠাৎ বাসের ভেতর থেকে দেখলাম আপনি রাস্তা ক্রস করছেন, তাই ছুটে এলাম আপনার কাছে। প্লিজ কিছু মনে করবেন না, আমি আপনার হাত ধরেছি। ডাক্তার তানিশা বলে, ইটস ওকে, কোনো ব্যাপার না। কিন্তু আপনি এরকম উত্তেজিত কেন? এতটা ক্লান্ত লাগছে কেন আপনাকে? আমি বললাম, আপনার সাথে আমার একটু ইমার্জেন্সি প্রয়োজন আছে, একটু সময় দিতে পারবেন আমাকে? ডাক্তার তানিশা বলেন, আজ আমার তেমন কোনো তাড়া নেই, তাহলে চলুন যাই। আমি আর তানিশা একটা পার্কের ভিতরে গিয়ে বসলাম। ডাক্তার তানিশাকে আমি বললাম, আচ্ছা, আপনি ডাক্তার রামিম সম্পর্কে কি কি জানেন একটু বলবেন প্লিজ? আপনি আমাকে যে ঠিকানা দিয়েছেন সেখানে যাওয়ার পরে আমার জীবন যাওয়ার মতো অবস্থা। এমন ভয়ঙ্কর জায়গা কখনো কোনো ডাক্তারের ক্লিনিক হতে পারে? তারপর সেদিন রাতের সব ঘটনা ডাক্তার তানিশাকে আমি খুলে বললাম। ডাক্তার তানিশা আশ্চর্যজনক ঘটনা শুনে অবাক হলেন। ডাক্তার তানিশা আমাকে বলেন, আত্মা বলে কিছু আছে, এগুলোতে বিশ্বাস করেন আপনি? ডাক্তারের আমাকে বলেন আপনি এইসব আত্মার বিশ্বাস করেন? এই যুগের মানুষ হয়ে যদি আপনি এখনো আত্মা নিয়ে ভাবেন, মানুষ কি ভাববে আপনাকে নিয়ে? আপনি এখনো সেই আগের যুগে পড়ে আছেন। ডাক্তার তানিশা আমার কথা হেসে উড়িয়ে দিলেন। তারপর যখন আমি আমার বাবার মৃত্যুর ব্যাপারটা বললাম তখন ডাক্তারকে বেশ চিন্তিত লাগছিল। তখন ডাক্তার তানিশা বলেন, এটা তো সত্যি একটা চিন্তার বিষয়। আমার জীবনে প্রথম আমি এমন ঘটনা শুনলাম। তবে আপনি আমাকে যে ঠিকানার কথা বলেছেন আপনাকে তো আমি ওই ঠিকানা দিয়েছিলাম না, তাহলে আপনি ওই ঠিকানায় কেন গেলেন? আমি তখন অবাক হয়ে গেলাম। আমি ঠিকানা ভুল করে এরকম ভয়ঙ্কর একটা জায়গায় চলে গিয়েছিলাম। তারপর আমি ডাক্তারকে বললাম, আচ্ছা ডাক্তার, আপনি আমাকে এবার বলুন ডাক্তার রামিমের পরিচয় কি? উনি আসলে কোথায় থাকে? ডাক্তার তানিশা আমাকে বলে, একদিন আমি ঘরে শুয়ে আছি, রাত 12টার পরে বাইরে থেকে কেউ একজন কড়া নাড়ল আমার দরজায়। খুব গম্ভীর একটা ভয়েস তার। এমন অদ্ভুত কণ্ঠ আগে পরে কখনো কারো শুনিনি আমি। তানিশা, তানিশা, তোমাকে আমার প্রয়োজন, শীঘ্রই দরজা খোলো। আমি ভাবছিলাম হয়তো স্বপ্ন দেখছি, কিন্তু না। আমার রুমের ফ্যানটা কে যেন অফ করে দিল। বাইরে থেকে আবারও সাউন্ড এলো, তানিশা ফ্যান অফ করে দিয়েছি। এবার কি বুঝতে পেরেছো এটা স্বপ্ন নয়? তখন আমি শিওর হলাম বাইরে কেউ আছে। তারপর আমি ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে এগুলাম, দরজা খুললাম। তারপর দেখলাম ডাক্তারদের অ্যাপ্রন পরে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখে মনে হচ্ছে আটা ময়দা মাখানো, এমন সাদা ধবধবে ছিল তার মুখ। চোখের নিচে কালো কাজল, চোখের উপরে কাজল, কেমন একটা অদ্ভুত রকম দেখতে, ঠিক যেন হরর মুভির খলনায়ক হবে। তাকে দেখে আমি প্রচণ্ড চমকে যাই। ঘরের বাইরে এমন অদ্ভুত একজন মানুষকে দেখে আমি বাকরুদ্ধ হয়েছিলাম। আমি খুব ভয় ভয়ে তার কাঁপা কাঁপা কণ্ঠে তাকে বলেছিলাম, কে আপনি? এখানে কি চান? তখন লোকটি খুব গম্ভীর কণ্ঠে বলেছিল, তোমার চেম্বারটা আমি চাই। আমি ওইখানে রাত 12টার পরে রোগী দেখব। আমার অনেক রোগী আছে, ওই চেম্বারটা আমাকে দিতে হবে। আমি প্রথম তো রাজি হতে চেয়েছিলাম না। আপনি ডাক্তার নাকি? কিসের ভিত্তিতে আপনাকে আমার চেম্বার দিব? তাছাড়া হসপিটালে এমন কোনো নিয়ম নেই। সেদিন বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, এক দরজার সাথে আরেক দরজার পাল্লা বাড়ি খাচ্ছিল। তখন ডাক্তার রামিম আমাকে বলেছিল, আমাকে কেউ দেখতে পাবে না,
কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না, আমার রোগীদেরও কেউ দেখতে পারবে না। আমি জিজ্ঞেস করেছিলাম আপনি পেশাদারি ডাক্তার কিনা, তখন উনি বলল। হ্যাঁ, আমি একজন পেশাধারী ডাক্তার। তারপর উনি ওনার ডাক্তারি ফাইলগুলো আমাকে দেখালো। তবে ওনার নাম রামিম না, ওনার অন্য একটি নাম আছে যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওই ফাইলের ভিতরে লেখা আছে ওনার নাম। পরে উনি আমাকে বলল। আমার নিজস্ব একটা ক্লিনিক আছে, সেখানে বিশেষ অপারেশন করি বলে হুম করে হেসে দিলেন। আমি তারপরও রাজি ছিলাম না, কিন্তু উনি আমাকে বললেন যে একজন বিশেষ রোগী আসবেন, তার নাম তাহসিন। তাকে দেখা হয়ে গেলেই আপনার ক্লিনিকটা আমি ছেড়ে দেব। আমি রাজি হচ্ছিলাম না দেখে আমার গলা চেপে আমাকে উঁচু করে ধরেন তিনি। নিজের প্রাণ বাঁচাতে আমি রাজি হয়েছিলাম। খুব ভয়ানক ছিল সে রাত, যে রাতে ডাক্তার রামিম এসেছিল। আমার রুমের 2 দরজায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল সে। আমি খেয়াল করে দেখলাম যে 2 দরজায় তার হাতে 10 আঙ্গুলে রক্তের ছাপ লেগে আছে। আমি রক্ত বলে চিৎকার দিতেই সে বিশ্রী ভাষায় বলে ওঠে। এক বুড়োকে অপারেশন করে আসলাম। তোমাকে আজ আমি যেগুলো বললাম এগুলো 3 বছর পরে ঘটবে। আমি বললাম, কিসের অপারেশন? সে বলল, এই অপারেশনটা এখন আমি তোমাকেও করব। আমি খেয়াল করলাম ফ্লোর দিয়ে তার পায়ের রক্তের ছাপগুলো স্পষ্ট ফুটে আছে। আমি র র রক্ত থতমত গলায় বলতেই ডাক্তার রামিম আমাকে বলে। রক্ত নিয়ে সব অপারেশন আমার। সেদিন রাতে ডাক্তারের হাতে ছিল একটা ছুরি, আর একটু হলেই গলা কেটে দিত আমার। আমি দেখলাম রামিম সাহেব চলে যাওয়ার সময় তার মাথাটা তার হাতের উপর নিয়ে যাচ্ছেন। নিজের প্রাণ বাঁচাতেই আমি রাজি হয়ে যাই রামিমের প্রস্তাবে। ডাক্তার, রামিম কিভাবে জানলেন তাসনিম ওনার কাছে আসবেন? আর কোন বুড়িকে অপারেশন করেছেন উনি? আমার মনে আবারও নানান প্রশ্ন। আমি ডাক্তার তানিশাকে বললাম, প্লিজ আমাকে ওই ফাইলটা দেখান, আমি ডাক্তার রামিমের আসল নামটা জানতে চাই। ডাক্তার তানিশা আমাকে বলে, আজ আমি বাসায় থাকবো না, আপনি বরং কাল আসুন। এখান থেকে 3 কিমি দূরে রায়গ্রাম থানায় আমার বাসা। বলেই ওনার ঠিকানা দিলেন আর বলে দিলেন, তানিশা মঞ্জিলি আমার বাসা। কাল এনি টাইম আসবেন, আমাকে পাবেন। ডাক্তার তানিশার দেওয়া ঠিকানায় খুঁজতে খুঁজতে গেলাম। এমন একটা অদ্ভুত বিদঘুটে জায়গায় কোনো মানুষের বাড়ি হতে পারে? ডাক্তার তানিশার বাড়ি খুঁজতে আমার ভালোই কষ্ট হলো, কিন্তু ডাক্তার তানিশা আমাকে যে বাড়ির ঠিকানা দিয়েছে সেই বাড়িতে বড় একটা তালা ঝোলানো। দেখে মনে হচ্ছে এই বাড়িতে অনেক দিন যাবৎ কেউ বসবাস করে না। চারিদিকে ধুলাবালি পড়ে আছে, উঠান ভরা গাছের পাতা পড়ে পড়ে শুকিয়ে আছে। আমি আশেপাশে কাউকে দেখতে পেলাম না। ঘরের দরজা জানালা সব বন্ধ। চারদিকে অনেক সময় ঘোরাঘুরি করলাম, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। পাশের বাসার মানুষজনের কাছে জিজ্ঞাসা করব, কিন্তু তারা কি ভাববে না ভাববে সেটা ভেবে কি করব আমি বুঝতে পারছিলাম না। এর মাঝে হঠাৎ করে একটি মধ্যবয়স্ক মানুষ আমার কাছে এসে বলেন, কাউকে খুঁজছেন এখানে? কার বাসা খুঁজছেন আমাকে বলুন, আমি এখানকার সবকিছু চিনি। এই পাশেই আমার বাসা, বলুন, আমি আপনাকে সাহায্য করছি। লোকটি যখন নিজে থেকে সাহায্য করতে এসেছে তখন মনে মনে ভাবলাম এখন আর লুকিয়ে লাভ নেই, ওনার কাছে বলেই ফেলি। তারপর লোকটিকে বললাম, এই বাড়ির মালিককে? ডাক্তার তানিশা। লোকটি আমাকে বলল, হ্যাঁ, ডাক্তার তানিশা ছিলেন, কিন্তু এখন আর নেই। আমি বললাম, ছিলেন এখন আর নেই মানে? ডাক্তার তানিশা তো আমাকে বাড়ির ঠিকানা দিয়েছে। ঠিক ঠিকানা দিয়েছে, কিন্তু ডাক্তার তানিশা এখন আর নেই। আমি বললাম, নেই মানে? উনি এখন কোথায়? তখন লোকটি আমাকে বলে, এই বাড়িতে ডাক্তার তানিশা আর তার মা থাকতো, কিন্তু ডাক্তার তানিশার মৃত্যুর পরে তার মা এখান থেকে চলে গেছে। আমি বললাম, হোয়াট? ডাক্তার মারা গেছেন? কখন মারা গেল? তখন লোকটি আমাকে বলে, 3 বছর আগে ডাক্তার তানিশা মারা গিয়েছে। আমি বললাম, আপনি কি ঠিক বলছেন? উনি 3 বছর আগে মারা গেছেন? আমি তখন লোকটিকে বললাম, আমি যার কথা বলছি আপনি হয়তো তানিশার কথা বলছেন না, হয়তো অন্য তানিশার কথা বলছেন। ডাক্তার তানিশার সাথে আমার গতকাল অনেক সময় কথা হয়েছে। লোকটি বলে, আপনি যে ঠিকানায় এসেছেন আর এটা যে ডাক্তার তানিশার বাড়ি, সে অনেকদিন আগে মারা গিয়েছে। আপনার বিশ্বাস না হলে ওনার মা এখান থেকে একটু দূরে আলাদা বাড়িতে থাকে। আপনি ওনার কাছে গিয়ে ডাক্তার তানিশার ছবি দেখে শিওর হতে পারেন।
মেয়ে মারা যাওয়ার পরে তানিশার মা এখান থেকে চলে গিয়েছে, কারণ এই বাড়িতে আর বসবাসের উপযোগী ছিল না। ডক্টর তানিশার মৃত্যু খুব ভালোভাবে হয়েছিল না। মানুষের ধারণা কোনো ভুতুড়ে কারণে মারা গেছিলেন। আমার শরীর কেমন ঠান্ডা আর অবশ হয়ে আসে। তার মানে গতকাল আমি একটা মৃত মানুষের সাথে ছিলাম। হ্যাঁ, তানিশা তো আমাকে ঠিকই বলেছিলেন। ডাক্তার তানিশা যে মৃত তার অনেকগুলো ক্লু দিয়েছিলেন কথার মাঝে আমাকে, কিন্তু আমি সেটা বুঝতেই পারিনি। ডাক্তার তানিশা আমাকে তার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর রাতের বর্ণনা দিয়েছিলেন। ডাক্তার রামিম তাকে কিছু কথা বলেছিলেন এবং বলেছিলেন এগুলো 3 বছর পরে ঘটবে। তার মানে ঠিকই তো 3 বছর আগেই মারা গেছে, আর 3 বছর পর এই বুড়িকে মেরেছে। বুড়ি মানে তাসনিমের দাদির অপারেশনের কথা বলেছিলেন। ডাক্তার রামিম যে অপারেশনের কথা বুঝিয়েছিলেন তার মানে উনি অপারেশন বলতে তাসনিমের দাদির মৃত্যুকে বুঝিয়েছিলেন। তানিশাকে বলেছিলেন সেই অপারেশন এখন আমি তোমার সাথে করব। তার মানে 3 বছর আগে তানিশাকে মেরে ফেলেছিল। ও মাই গড! তানিশাকে ডাক্তার রামিম বলেছিলেন আমি আজ তোমাকে যা বলছি তা 3 বছর পরে ঘটবে। ও মাই গড! এত কঠিন ছিল তানিশার কথাগুলো। তানিশা হয়তো কোনোভাবে আমাকে সাহায্য করতে চাইছে। আমি ওই লোকটার কাছ থেকে ডাক্তার তানিশার মায়ের ঠিকানা নিলাম। ডাক্তার তানিশার বাড়িতে গেলাম। অনেক সময় ডাকাডাকির পর একজন মহিলা দরজা খুললেন। আমি বললাম আপনি কি তানিশার মা? তখন মহিলাটি বলে এত বছর পরে আমার মেয়েকে খুঁজতে এসেছে। কে তুমি বাবা? তখন আমি বললাম আমি তানিশার পরিচিত। তানিশার মা আমাকে ঘরের ভিতরে ডেকে নিয়ে গেল। আমি দেখতে পেলাম তানিশার অনেকগুলো ছবি ঘরে। আমি শিওর হলাম এটাই তানিশা। আমি তানিশার মাকে বললাম তানিশা কি সত্যি মারা গেছে? হ্যাঁ, সেদিন রাতে আমার মেয়েকে মেরে ফেলেছিল। আমার বাড়িতে সেদিন খুব ঝড়ো হাওয়া বইছিল। সব গাছপালা ভেঙে ঘরের ওপর পড়ছিল, কিন্তু আশেপাশে কোথাও সেই ঝড় বাতাস বইছিল না। এক ভয়ঙ্কর অতৃপ্ত আত্মা আমার মেয়েকে ডেকে তুলেছিল। তারপর আমার তানিশাকে মেরে ফেলেছিল। তানিশা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল, মা, 3 বছর পরে অনেক খারাপ কিছু ঘটবে। 3 বছর পরে তোমাকে খুঁজতে তামিম নামে একটি ছেলে আসবে, কারণ তামিম সেদিন মহাবিপদে পড়বে, বিপদ থেকে বাঁচার উপায় পাবে না। আমি বললাম মানে আমি আসব? তানিশা এটা বলে গিয়েছিল? তানিশার মা বলে তুমি আসবে এটা তানিশা আমাকে বলে গিয়েছিল। আমি বললাম তানিশা আর কি বলেছিল আন্টি? তখন উনি বললেন তানিশা আমাকে বলেছিল 3 বছর পরে তামিম নামের যে ছেলেটি বিয়ে করবে তার বউয়ের সাথে অনেক খারাপ কিছু ঘটবে। তামিমের জীবনের সব সুখ শান্তি নষ্ট হয়ে যাবে। তামিমের পুরো পরিবারকে ধ্বংস করে ফেলবে এই আত্মা। তামিম যে মেয়েটাকে বিয়ে করবে তার দাদিকে মেরে ফেলবে, এমনকি আশেপাশে যত মানুষজনকে পাবে সে মেরে ফেলবে। 3 বছর পরে অনেক খারাপ কিছু হবে। ভয়ঙ্কর আত্মা আমার ডাক্তারের চেম্বার ব্যবহার করে অনেক মানুষকে মারবে, কিন্তু আমি তো বেঁচে থাকতে পারলাম না। আমি এ ঘটনা কাউকে বলে যেতে পারলাম না। তবে 3 বছর পরে তামিম যদি তোমার কাছে আসে, তাহলে তুমি তামিমকে বলে দিও ওর করা কোনো অন্যায় ছিল, যে অন্যায় এর জন্য আত্মাটা অতৃপ্ত হয়ে এভাবে নিরীহ মানুষকে মেরে ফেলেছে। ওই আত্মাটা তামিমের স্ত্রীর পেটে খারাপ শক্তি ধারণ করাবে, যার ফলে ওই আত্মার বিনাশ যে কোনো মানুষ করতে পারবে না। আমার মেয়ে কার কথা বলে গিয়েছিল জানি না, তবে আমি আজ বুঝতে পারছি তুমি যে যার কথা আমাকে বলে গিয়েছিল, কারণ এত বছরে আমার মেয়েকে কেউ খুঁজতে আসেনি। আমার কাছে যেহেতু তুমি এসেছো, তুমি যেহেতু তামিম, তুমি এমন কোনো খারাপ পাপ করেছো যে পাপের ফলে তোমার চারিদিকে এত মানুষ এত অশান্তিতে আছে, যেটা তুমি বুঝতে পারছো না। তোমার কারণে আমার আপনজন, আমার মেয়ে মারা গেছে, তোমার আপনজন সব মারা যাচ্ছে, এমনকি যারা তোমার আপন না সেসব নিরীহ মানুষ মারা যাচ্ছে। তাই তুমি তোমার কি অন্যায় করেছো তার প্রায়শ্চিত্ত করো, তা না হলে এভাবে সব কিছু শেষ হয়ে যাবে। আমি তানিশার মায়ের ওখান থেকে ছুটে পালালাম। আমার নিজেকে কেমন একটা মানসিক রোগী লাগছে। কাল আমি একটা মৃত মানুষের সাথে ছিলাম, আমার চারপাশে হুটহাট মৃত মানুষ ঘোরাঘুরি করছে। কি হচ্ছে আমার সাথে?
আমার মনে হচ্ছে এখনই আমাকে মৃত্যুবরণ করতে হবে, তা না হলে আমি পাগল হয়ে যাব। আমি এরকম বেঁচে থেকে মানসিক রোগী হয়ে থাকতে পারছি না। আমার নিজেকে বড্ড অসহায় লাগছে। সোজা ট্রেন লাইনের ওখানে গেলাম। ট্রেনের সামনে দাঁড়িয়ে আমি অশান্তি থেকে মুক্তি পেতে চাই। ট্রেন আসার সময় আমি আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছি। ট্রেন আমাকে লেপ্টে দিয়ে চলে যাক, সব অশান্তি মিটে যাক, কিন্তু ট্রেন আমার কাছাকাছি আসতেই হঠাৎ করে থেমে যায়। মানুষজন ট্রেন থেকে নেমে যাচ্ছে। হঠাৎ ট্রেনের নষ্ট হওয়াতে তারা বিরক্ত। আমি খেয়াল করে দেখলাম অনু নামছে ট্রেন থেকে। অনুকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। এ কি, অনু এভাবে কাঁদছে কেন? অনুর হাতে একটা ব্যাগ। আমি অবাক হয়ে গেলাম। এ কি, এটা তো সত্যি অনু। আর অনু, ও কি বেঁচে আছে? এত অস্থিরভাবে কাঁদছো কেন? অনুকে দেখে আমি বিস্মিত হয়ে গেলাম। এই তো সেই অনু। অনু আমার কাছে এসে বলল, কি তামিম, মৃত্যুর জন্য ছুটে বেড়াচ্ছ? তবুও মরতে পারছো না? আর সেদিন আমি জীবন বাঁচানোর জন্য ছটফট করেছিলাম, কিন্তু তুমি আমাকে কি জীবন ভিক্ষা দিয়েছিলে? অথচ আজ দেখো, তুমি তোমার মৃত্যুর জন্য ছটফট করছো, কিন্তু মৃত্যু বরণ করতে পারছো না। বেঁচে থেকেও মৃত্যুর থেকেও ভয়ঙ্কর জীবন, এটাই হবে তোমার জন্য শাস্তি। হা 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 হা। বলেই অনু কাঁদতে কাঁদতে হাওয়ায় মিলিয়ে গেল। আমার পুরা শরীর থরথর করে কাঁপছিল। কোনো সুস্থ মানুষের আচরণ আমি আর করতে পারছিলাম না। বাড়িতে ফিরে কোনো কথা না বলে কাঁপতে কাঁপতে ঘরের এক কোণায় গিয়ে গুটিসুটি মেরে বসে রইলাম। আমি কোনো কথাই বলতে পারছিলাম না। এরই মাঝে তাসনিম আমাকে মোবাইল থেকে ডাক্তার রামিমের ছবি দেখালো আর বলল, তুমি ডাক্তারবাবুর ছবি খুঁজছিলে না? এই যে ডাক্তার রামিমের ছবি। ডাক্তার রামিমের ছবি দেখে আমি আরও একবার চমকে গেলাম। আমি তাসনিমকে বললাম, এই ছবি তুমি কোথায় পেয়েছো? এটা কার ছবি তুমি জানো? তাসনিম আমাকে বলল, জানি তো, এটা ডাক্তারবাবুর ছবি। রামিম আমাকে নিজে থেকে বলেছে আপনার স্বামী আমার ছবি দেখতে চাই, তাই না মিস তাসনিম? আমার ছবি আপনি তুলুন আর আজ দেখাবেন। আমি ফোনটা ধরে ফেলে দিয়ে বললাম, এটা ডাক্তার হতে পারে না, এটা তো আমার বন্ধুর ছবি, এটা আমার বন্ধু রায়হানের ছবি। তখন তাসনিম আমাকে বলে, এটা যদি আপনার বন্ধু রায়হানের ছবি হবে তাহলে রায়হান কোথায়? রায়হানের সাথে কি তোমার কোনো যোগাযোগ আছে? তোমার বন্ধু তোমার সাথে যোগাযোগ না করে আমার সাথে কেন যোগাযোগ করে? কি রহস্য লুকিয়ে আছে আমাকে খুলে বলো। সেদিন আমি তাসনিমকে বলেছিলাম আমার অতীতে করা সেই পাপের কথা। আমি তাসনিমকে সব খুলে বলেছিলাম, যে পাপ লুকাতে আমি বারবার তোমাকে দোষারোপ করেছি। আমি কল্পনাও করতে পারিনি আমার অতীত প্রতিশোধ নিতে ফিরে আসবে। আমার বন্ধু রায়হান ছিল আমার বেস্ট ফ্রেন্ড। ওর অনেক দিনের রিলেশন ছিল একটা হিন্দু মেয়ের সাথে। মেয়েটির নাম ছিল অনুরিমা। আমরা অনু নামেই জানতাম। ওদের ধর্ম ভিন্ন, তাই পরিবার মেনে নেয়নি। অনু সবকিছু ছেড়ে রায়হানের সাথে পালিয়ে এসেছিল ওর বিয়ের দিন। ওই দিন রায়হান আমার কাছে হেল্প চাইছিল, আমি যেন ওদের রেজিস্ট্রিটা করিয়ে দিই। রাত 11টায় অনু পালিয়ে এসেছিল। আস্তে আস্তে রাত 12টা বেজে গেছিল। অনুকে আগে থেকেই আমার খুব ভালো লাগতো। অনু যে এত সুন্দর ছিল দেখতে, আমি অনেকবার বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু অনু ফিরিয়ে দিয়েছে। ও রায়হানকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো। সে রাতে যখন অনুকে দেখেছিলাম, আমার মাথায় নেশা চেপে গিয়েছিল। অনুর শরীরের প্রতি লোভ আমাকে অমানুষ করে তুলেছিল। আমি খাবারের মাঝে কড়া ডোজের ঘুমের ওষুধ দিয়ে রায়হানকে ঘুম পাড়িয়ে দেই। তারপর গভীর ও জঙ্গলে নিয়ে যাই। অনু বুঝতে পারে না রায়হান এইভাবে ঘুমিয়ে পড়ে কেন। ব্যাপারটাকেও সেভাবে গুরুত্ব দেয়নি। আমি যখন অনুর উপর ঝাঁপিয়ে পড়ি, অনু তখন অবাক হয়ে গেছিল। খুব অবাক হয়ে আমাকে বলেছিল, তুমি তুমি এটা করতে পারো না তামিম, তুমি রায়হানের সব থেকে কাছের মানুষ। আমি অনুর হাত পা বেঁধে ধর্ষণ করেছিলাম। সেদিন কাঁদছিল, খুব কাঁদছিল অনু। বারবার বলছিল, আমাকে ছেড়ে দাও। অনুর চিৎকার শুনে রায়হানের ঘুম ভেঙে যায়। রায়হান ঢুলতে ঢুলতে অনুকে বাঁচাতে আসলে আমি ওর দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলি। অনু বলেছিল, আমাকে ভোগ করো, যত ইচ্ছা করো, তবুও রায়হানকে মেরো না প্লিজ তামিম। কিন্তু আমি অনুর কথা শুনিনি। সারা রাত অনুকে ধর্ষণ করার পর অনু বলেছিল, আমার প্রাণ ভিক্ষা দাও, আমার মা বাবার একটাই মেয়ে আমি, ওরা আমাকে ছাড়া বাঁচবে না। আমার রায়হানকে তো মেরেই ফেলেছো। আমি রাত শেষে অনুরও গলা কেটে মেরে ফেলেছিলাম। আমার কথা শেষ হতেই তাসনিম আমাকে হেসে উত্তর দেয়, তোমার মতো পাপী মানুষের স্ত্রী হওয়ার অপরাধে রায়হানের আত্মা বারবার আমাকে অত্যাচার করেছে আর আমাকে মেরে ফেলেছে। আমি যখন বুঝতে পারি ডাক্তার রামিম একজন মানুষ না আত্মা,
সেদিন আমাকে মেরে ফেলে, কিন্তু আমাকে মারলেও আমি এর সাহায্য করার জন্য মরার পরও আত্মা হয়ে তোমার সাথে অভিনয় করেছি। তোমার পাপের রায়হান আর অনুর অতৃপ্ত আত্মা অনেক মানুষকে মেরেছে, তবে আর কাউকে মারবে না। তবে তোমাকে কেন বাঁচিয়ে রেখেছে জানো? মৃত্যুই বড় শাস্তি না, বাঁচিয়ে রেখে রোজ মারবে তোমাকে। হসপিটালে এক অদ্ভুত রোগী ছিল তামিম, যে কিনা অন্য সব রোগীদের থেকে আলাদা। আমি মরতে চাই বলে চিৎকার করে ঘুরে বেড়াতো। একদিন পুরো হসপিটালবাসীকে তার জীবনে ঘটে যাওয়া অতীতটা খুলে বলেছিল তামিম। সমাপ্ত।